আমরা হচ্ছে গত ক্লাসে আপনাদেরকে একটা রেকর্ড দিয়ে দিয়েছিলাম, বিকজ আমি হচ্ছে একটু কাজের জন্য অ্যাবসেন্ট ছিলাম। তো আমি যেহেতু অ্যাবসেন্ট ছিলাম সেই জন্য আপনাদের রেকর্ড দিয়ে দিচ্ছি। রেকর্ডটা আমি আশা করছি শুনেছেন। তো এই জন্য আর আমি আগের পড়াগুলো পড়াবো না, এখন আমরা হচ্ছে 18 থেকে পড়বো। তো এর আগে আপনার হচ্ছে আদেশ 16 থেকে একটা জিনিস পড়তে হবে। এটা আমি গত রেকর্ডটাতে বলা হয়নি, তো এটা বলে দিচ্ছি, এটা বলে আমরা 18-তে চলে যাব। তো আদেশ 16-তে হচ্ছে সাক্ষীর প্রতি সমন। ঠিক আছে, সাক্ষীর প্রতি সমন এবং সাক্ষীকে উপস্থিত করা সমন দিয়ে। তো সমন দেওয়া মানেই হচ্ছে সাক্ষীকে উপস্থিত করা। আচ্ছা, তো এখন এই যে 16 আদেশ, 16 আদেশের আপনার আপনারা পড়বেন হচ্ছে 6 বিধিটা। 16 6 দেখেন, এটা এই জন্যই বলছি, 16-র সাথে মিল রেখে ইজিলি আপনি মনে রাখতে পারবেন। 1 1 6 16, 16-র শেষে 6 আছে, আর আপনাকে পড়তে হবে 6 বিধি। আমার স্লাইড ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আদেশ 16টা এটা একটু লিখেন। এই আদেশ 16 থেকে আপনাকে 6 বিধিটা পড়তে হবে। কেন পড়তে হবে আমি বলছি। এখানে হচ্ছে কোনো ব্যক্তিকে দলিল দাখিলের জন্য সমন দেওয়া যাবে। ঠিক আছে, আমরা এর আগে যেটা পড়ছি, আপনার ধারাতেও পড়ছি। একটা হচ্ছে সমনটা সাধারণত দুইটা ভাগে ভাগ করব আমরা সমনটাকে। হ্যাঁ, একটা হচ্ছে আপনার কোনো ব্যক্তিকে হাজির করানোর জন্য সমন, এই কনসেপ্টটা বা এই ফিলোসফিটা আমার ব্রেনে থাকতে হবে। আরেকটা হচ্ছে আপনার কোনো বস্তুকে হাজির করার জন্য সমন, সেটা হচ্ছে কোনো ব্যক্তি না। ঠিক আছে, তাহলে এই দুইটা আলাদা আলাদা কনসেপ্ট কি করতে হবে, আমার মাথায় থাকতে হবে। তাহলে আপনার হচ্ছে এই ব্যক্তিকে হাজির করার জন্য সমান, আরেকটা হচ্ছে বস্তুকে হাজির করার জন্য সমান। খাতায় লিখেন, আমি একটু স্লোলি বলছি, কারণ এটা অনেকেই ভুল করে। সমান আসলেই দেখা যায় যে 5-এ চলে যায়, সমান আসলেই 5-এর এক এক মাথায় চলে যায়, 5-এর 9 মাথায় চলে যায়। ঠিক আছে, তো এই 5-এর যে আদেশ 5-এ যে সমানটার কথা বলা হচ্ছে, এটা কিন্তু কোনো ব্যক্তিকে হাজির করার জন্য সমান। আর যদি আপনার পরীক্ষায় আসে, ধরেন এমসিকিউ আসতে পারে, লিখিততে আসতে পারে যে আহ, আপনার কোনো বস্তুকে হাজির করার জন্য সমন কোথায় বলা আছে। হ্যাঁ, লেখা দিল যে 1-এর 5-এর 1, তারপর বললো 16-র 6। অনেকে কি করবে, 5-এর 1 দাগায় ফেলবে, কারণ সমান 5-এ পড়ে আসছে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, এটাই হচ্ছে ফিলোসফি, এটা হচ্ছে আইনের ফিলোসফি, যে আপনার হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার কিনা। দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, হচ্ছে কি সমান, উপস্থিতির জন্য সমান, আর একটা হচ্ছে ডকুমেন্টের জন্য সমান। ঠিক আছে, একটা হচ্ছে উপস্থিতির জন্য সমান, আর একটা হচ্ছে ডকুমেন্টের জন্য সমান। তাহলে ডকুমেন্টের জন্য এখানে ব্যক্তি উপস্থিতিটা জরুরি না, জরুরি হচ্ছে কি দলিল উপস্থাপনটা। তাহলে এটা আপনারা পড়বেন 16-র 6-এ। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার। তারপরে আপনারা 16-র 6-এর সাথে 6 দুগুণে 12, 12টাও করে ফেলবেন। 12তে বলছে যে সাক্ষী হাজির হতে ব্যর্থ হলে 500 টাকা জরিমানা। এটা তো জানেন, যার জন্য এটা বলে দিয়েছি। আর এটাও একটু দেখতে পারেন 6-এর 10, সাক্ষী সমন মান্য করতে সমর্থ না হলে বিজ্ঞ আদালত কি করতে পারে, গ্রেফতারে পাঠাতে পারে আর তার সম্পত্তি ক্রুপ করার আদেশ দিতে পারে। এই আর অত কিছু ডিটেলস আর এত কিছু লাগছে না এমসিকিউর জন্য। আর যারা লিখিত দিবেন তারা আর একটু ক্লিয়ারলি দেখবেন এগুলো। ঠিক আছে, আর বাকি যে ইনফরমেশন ওগুলো আমি হচ্ছে আমার শিটে দিয়ে দিব আলাদাভাবে। অতএব দেওয়ানি যেহেতু আমি একটু বাছাই করে পড়াবো, দেওয়ানিটা সব পড়াবো না, বাছাই করে যেটা দরকার আপনি 15 যাতে পান 20-এর মধ্যে, ওই উপযুক্ত করে দিব। আমি 20-এর মধ্যে 20 পাওয়ার উপযুক্তটা দেওয়ানি করব না, কারণ এটা করতে গেলে অন্য সাবজেক্টে আপনি খারাপ করে ফেলবেন। যেহেতু সময় সংক্ষিপ্ত, তারপর যদি সময় পাই তাহলে আমরা আরো অ্যাক্সেস করব। তাহলে 16 থেকে আমরা পড়লাম হচ্ছে কি 6 আর 12। 6-এ কি দলিল একজন বলেন, দাখিলের দলিল দাখিলের দলিল, সমন বস্তু হাজির করার জন্য সমান। বস্তু আর মানুষ হাজিরের জন্য সমান কোথায়, আদেশ 5। আদেশ 5। গুড, তাহলে এই ফিলোসফিটা ব্রেনে রাখতে হবে। দলিল মানুষ, দলিল মানুষ। ওকে, এখন আমরা চলে যাব আপনার ইয়েতে, আহ আদেশ 17-তে মুলতবি। ঠিক আছে, আদেশ 17-তে মুলতবি, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, both for MCQ, both for written, both for MCQ and written. It's very much important order.
অর্ডার 17 মুলতবি। আমাদের ক্ষেত্র বিশেষে মুলতবি লাগে প্রত্যেকটা মামলাতেই। দেখবেন যে আপনার হয় বাদী আসতে পারতেছে না, না হয় বিবাদী আসতে পারতেছে না। এই যে আসতে পারতেছে না, এই যে একটা টাইম পিটিশন দরকার, একটা সময়ের আপনার দরকার, ঠিক আছে? এই যে আপনার দরকারটা, এটা আপনার হচ্ছে এখান থেকে আপনি করে ফেলবেন। তো এটা আমি একটু খাতা কলম একটু চার্ট করে রাখেন, একটু চার্ট করে রাখেন। আমি হচ্ছে এখন এটা সুন্দর করে আপনার মাথায় ঢুকাই দিব। আচ্ছা, তো এখন দেখেন চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবি হচ্ছে একটা, আরেকটা হচ্ছে চূড়ান্ত শুনানির পর্যায়ের মুলতবি। দুইটা কনসেপ্ট। একটা হচ্ছে চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবি, আরেকটা হচ্ছে চূড়ান্ত শুনানির পর্যায়ে মুলতবি। মুলতবি বলতে ধরেন না আসতে পারলে তখন কি করে, আপনার মুলতবির আবেদন করে। তো চূড়ান্ত শুনানির পূর্বে যে মুলতবিটা, ঠিক আছে, এটা হচ্ছে খরচ ছাড়া আর খরচ সহ। আপনি লেখেন চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবি, ঠিক আছে, খরচ ছাড়া লেখেন সর্বোচ্চ 6 বার করতে পারবে, আর খরচ সহ সর্বোচ্চ 3 বার করতে পারবে একটা পক্ষ। তাহলে 6 বার আর 3 বার, খরচ ছাড়া 6 বার, খরচ সহ 3 বার, তাহলে টোটাল এক পক্ষের জন্য দাঁড়াইলো 9 বার। কখন? চূড়ান্ত শুনানির পূর্বে। চূড়ান্ত শুনানির পূর্বে 9 বার। আর আরেক পক্ষের জন্য সেম সিস্টেমে 9 বার। তাহলে চূড়ান্ত শুনানির পূর্বে হচ্ছে কি 18 বার, খরচ সহ এবং খরচ ছাড়া। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে চূড়ান্ত শুনানির পূর্বে খরচ সহ এক পক্ষ সর্বোচ্চ কতবার মুলতবির আবেদন করতে পারে, খরচ সহ কতবার হবে? 3 বার। 3 বার। আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি আসে যে চূড়ান্ত শুনানির পূর্বে খরচ সহ উভয় পক্ষ সর্বোচ্চ কতবার মুলতবির আবেদন করতে পারে, উভয় পক্ষ? 9 বার। না না, উভয় খরচ 18 সহ। বার। আরে খরচ সহ, খরচ সহ 18 বার। 6 বার। 6 বার খরচ স্যার। সহ 6 বার। 6 বার। আমি তো 24 বলি বার। নাই, আচ্ছা কথা বলেন না, আমি তো বলি নাই যে খরচ সহ এবং খরচ ছাড়া, এটা বলি নাই। আমি বলছি খরচ সহ উভয় পক্ষ কয়বার, শুধুমাত্র খরচ সহ, খরচ ছাড়া বলি নাই। তাহলে খরচ সহ 3 বার, 3 বার 6 বার। আর যদি আমি বলি যে খরচ সহ এবং খরচ ছাড়া উভয় পক্ষ কয়বার আবেদন করতে পারে, খরচ সহ এবং খরচ ছাড়া উভয় পক্ষ কয়বার আবেদন 24 করতে বার। পারে, তাহলে হবে 18 বার। চূড়ান্ত শুনানির পূর্বে। ওকে, মাইক্রোফোন অফ করে ফেলেন সবাই। চূড়ান্ত শুনানির পূর্বে 18 বার, খরচ সহ এবং খরচ ছাড়া। খেয়াল করতে হবে প্রশ্নে কি চাচ্ছে। আর খরচটা কত? 200 থেকে 1000 টাকা। 200 থেকে 1000 টাকা। 200 থেকে 1000 টাকা। আদালত 200 দিতে পারে, 300 দিতে পারে, 500 দিতে পারে, 800 দিতে পারে, 1000ও দিতে পারে, এর উপরে দিতে পারবে না। আচ্ছা, এখন চূড়ান্ত শুনানির পর্যায়ে দেখেন কয়বার। চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ ছাড়া একবারও না। চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ ছাড়া 0 বার, মানে একবারও না। আর খরচ সহ 3 বার, সর্বোচ্চ 3 বার এক পক্ষকে। তাহলে আরেক পক্ষকে কয়বার? 3 বার। তাহলে দুই পক্ষ মিলে হইল 6 বার। দুই পক্ষ মিলে হইল 6 বার। ইরা, আপনারা মিউট থাকেন না, এরা কি বুঝেন না? বোকার মতো কাজ করেন। আমি অপশন দিয়ে রাখছি, বিদায় আপনি খুলে আপনার ছেলে মেয়েকে ডাকবেন কেন? আপনি বুঝেন না যে আপনার এখান থেকে সাউন্ড আসতেছে এবং আমার ক্লাসে ডিস্টার্ব হচ্ছে? না বুঝলে আপনি লিভ নিয়ে চলে যান। আচ্ছা, তাহলে 3 + 3 6 বার। তাহলে চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ সহ এক পক্ষ সর্বোচ্চ 3 বার, আরেক পক্ষ সর্বোচ্চ 3 বার, এই হচ্ছে টোটাল 6 বার। ঠিক আছে, আর খরচ ছাড়া কয়বার? চূড়ান্ত শুনানি পর্যায়ে খরচ ছাড়া কয়বার? একবারও না স্যার, একবারও না। একবারও না, খরচ ছাড়া একবারও না। আর খরচ সহ এক পক্ষ 3 বার, উভয় পক্ষ 6 বার। তাহলে টোটাল দেখেন কয়বার দাঁড়ালো, এখানে 9 বার, 9 বার 18 বার, আর এখানে 6 বার, টোটাল হচ্ছে কয়বার? 24 বার। কিন্তু এটা 24 বার এক কথায় বললে হচ্ছে না, এটা কিন্তু অনেক ভাবে বলতে হবে, অনেক কিছু নিয়ে। কিভাবে? এইভাবে প্রশ্নটা আসতে পারে যে চূড়ান্ত শুনানির পূর্বে খরচ ছাড়া এবং খরচ সহ চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ সহ উভয় পক্ষ সর্বোচ্চ কয়বার মুলতবির আবেদন করতে পারে। তাহলে টোটালটা নিয়ে কিন্তু আমি প্রশ্ন করছি, তখন 24 বার হবে।
এখন প্রশ্ন এখান থেকে 20টা প্রশ্ন 30টা প্রশ্ন হইতে পারে। এখন এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে যে চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ সহ উভয় পক্ষ এবং চূড়ান্ত শুনানির একটা হচ্ছে পূর্বে আর একটা হচ্ছে পর্যায়ে খরচ সহ উভয় পক্ষ সর্বোচ্চ কয়বার আবেদন করতে পারে? তাহলে কি হবে? 12 বার। ওখানে খরচ সহ হচ্ছে 3 বার 3 বার 6 বার, আর এখানে খরচ সহ 3 বার 3 বার 6 বার। আর এক পক্ষ যদি হয় তাহলে 6 বার, 3 বার 3 বার। এগুলো একটু ডিপ ফিলোসফি থাকতে হবে এই বিষয়টাতে, একদম এটাতে ফিলোসফার হইতে হবে, কারণ এটা ম্যাথমেটিক্স। মুলতবির উপর আপনার একটা ডিপ ফিলোসফি থাকতে হবে। ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার? মুলতবি নিয়ে কারো কোনো সমস্যা আছে? আরেকটা বিষয়, যে খরচটা কে পাবে? এই যে খরচটা দেওয়া হচ্ছে, এই খরচটা কে পাবে? বাদীরটা বিবাদী পাবে, বিবাদীরটা বাদী পাবে যদি অ্যাবসেন্ট থাকে। আর যদি উভয় পক্ষই অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে, এবং যদি আপনার খরচ সহ যদি আবেদন করে, তাহলে রাষ্ট্র পাবে। তাহলে রাষ্ট্র পাবে। এখানে 2022 সালে এখান থেকে 3টা প্রশ্ন আসছে। একটা হচ্ছে রাষ্ট্র, আরেকটা হচ্ছে আপনার এই কয়বার, আরেকটা প্রশ্ন আসছে এই যে এটা এখন পড়াবো আর কি, যে মোকদ্দমা যদি খারিজ হয়ে যায় খরচের টাকা জমা না দেওয়ার কারণে, খারিজ বা একতরফা নিষ্পত্তির ক্ষেত্রে যদি হয়ে যায়, বিবাদী যদি না দেয় একতরফা নিষ্পত্তি হবে, আর বাদী যদি খরচের টাকা না দেয় মোকদ্দমা খারিজ হয়ে যাবে। যদি খারিজ হয়ে যায় অথবা একতরফা নিষ্পত্তি হয়ে যায় দুইজনের ব্যর্থতার কারণে, তাহলে আদালত 30 দিনের মধ্যে 2000 টাকা জমা দিতে বলতে পারে মোকদ্দমা পুনরুদ্ধারের জন্য। 30 দিনের মধ্যে 2000 টাকা জমা দিয়ে মোকদ্দমা পুনরুদ্ধার করতে পারবে। ঠিক আছে? আর মোকদ্দমা মুলতবির সময় আপনার বৃদ্ধি করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। ঠিক আছে? এই তো এই আদেশটাই গুরুত্বপূর্ণ। 17 এখান থেকে লিখিত পরীক্ষা আসলে কয়েকটা লাইন লিখে দিলে আপনি পাস পেয়ে যাচ্ছেন, যেটা 2022 সালে আসছিল রিটেন পরীক্ষায়। তো এই এগুলো সিম্পল ইস্যু। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনার দেখেন, মামলা খারিজ যদি আমি প্রশ্ন করি যে মামলা খারিজ কি কি কারণে হয়, মামলা খারিজ কি কি কারণে হয়? মামলা খারিজ বিভিন্ন কারণে হইতে পারে। এখান থেকেও কিন্তু একটা নোট নিতে পারেন মামলা খারিজের, খালি এক জায়গা থেকে এই প্রশ্নটা পাবেন না। একটা হচ্ছে বাদী যদি অনুপস্থিত থাকে, ঠিক আছে, মামলা খারিজ হয়ে যাবে। আর একটা হচ্ছে বাদী বিবাদী দুই পক্ষই যদি অনুপস্থিত থাকে মামলা খারিজ হবে। আর একটা হচ্ছে বাদী অনুপস্থিত থাকলে মামলা খারিজ হবে, এটা তো বললামই। আর একটা হচ্ছে যদি কোর্ট ফি না দেয় এবং হচ্ছে কম মূল্যমানের স্ট্যাম্প ইউজ করে মামলা খারিজ হয়ে যাবে। আর একটা হচ্ছে মুলতবির টাকা যদি বাদী না দেয় মামলা খারিজ হয়ে যাবে। তাহলে এইখান থেকে আরেকটা নোট পাচ্ছেন কিনা লিখিত পরীক্ষার্থীরা এবং এমসিকিউ পরীক্ষার্থীরা? পরীক্ষায় এমসিকিউ আসবে, নিচের কোন কারণে মামলা খারিজ হতে পারে? কতে অপশন দিল বাদীর অনুপস্থিতি, খতে অপশন দিল যে কোর্ট ফি পর্যাপ্ত পরিমাণ জমা না দেওয়া বা কোর্ট ফির অপর্যাপ্ততা, গতে অপশন দিল বাদী তার মুলতবির টাকা সঠিক সময়ে জমা না দিলে মামলা খারিজ হতে পারে। বড় গতে দিলে উপরের সবকটি সঠিক। তাইলে আপনার অ্যান্সার কি হবে? উপরে সবকটি সঠিক। আরেকটা লিখিত পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, দেখেন এটাকে আবার লিখিত পরীক্ষায় কনভার্সন করা যায় কিভাবে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কি কি কারণে মামলা খারিজ হতে পারে, সংশ্লিষ্ট ধারা দিয়ে যুক্তি উপস্থাপন করা। তখন আপনাকে কিন্তু 9 ধারাতে যাইতে হবে, আদেশ 9-এ যাইতে হবে, আদেশ 9-এর 8-এ যাইতে হবে, আদেশ 9-এর 2 আর 3-এ যাইতে হবে, আদেশ 9-এর 2 আর 3-এর ফলাফলটা, ঠিক আছে, আদেশ 9-এর আপনার 2 আর 3-এর ফলাফল, সেকশন আদেশ 9-এর বিধি 2 আর বিধি 3, এই দুইটার কারণে যদি মামলা খারিজ হয় সেটার ফলাফল দিছে আদেশ 9-এর 4 বিধিতে। এটা আপনাকে উল্লেখ করতে হবে লিখিত পরীক্ষার্থীরা। এই পয়েন্ট উল্লেখ করে আপনি বলবেন মামলা এই কারণে খারিজ হইতে পারে। একটা হচ্ছে যদি বাদী কোর্ট ফি না দেয়, আরেকটা হচ্ছে আপনার সে যদি পর্যাপ্ত পরিমাণ স্ট্যাম্প টাকা পয়সা যদি পরিশোধ না করে, তাহলে কি হতে পারে? মামলা খারিজ হতে পারে। আর 9-এর 3-এ বলছে বাদী বিবাদী উভয় পক্ষই যদি অনুপস্থিত থাকে মামলা খারিজ হতে পারে। আর এই দুই কারণে যদি মামলা খারিজ হয়, ফলাফলটা বলছে 9-এর 4-এ, 9-এর 2 আর 3-এর ফলাফল 9-এর 4-এ। 9-এর 4-এ কি বলছে? নতুন করে মামলা করা যাবে অথবা খারিজ আদেশ রদের আবেদন করা যাবে। তাহলে এই যে 2 আর 3 মিলে হচ্ছে কি আপনার ফলাফল 4-এ। তারপর আপনাকে চলে যেতে হবে আদেশ 9-এর 8-এ, যেটা পূর্বে পড়ে আসছেন। আদেশ 9-এর 8-এ বলছে বাদী যদি অনুপস্থিত থাকে মামলা খারিজ হয়ে যাবে, ঠিক আছে, এবং এটার ফলাফল কি?
ফলাফল হচ্ছে 9 আর 9 এর কতে। আদেশ 9 এর বিধি 8 ফলাফল হচ্ছে 9 আর 9 এর কতে। 9 বলছে কারণ দর্শায় আপনি খারিজ আদেশ রদের আবেদন করতে পারবেন। আর 9 এর কতে কি বলছে? 9 এর কতে বলছে 1000 টাকা জমা দিয়ে আপনি খারিজ আদেশ রদের আবেদন করতে পারবেন। তাইলে দেখেন ফলাফল সহ যদি প্রশ্ন আসে তখন কিন্তু আপনাকে এভাবে লিখতে হবে। আবার চলে আসেন এখানে আপনার হচ্ছে এই মুলতবির কারণে যদি বাদী টাকা জমা না দেয়, ঠিক আছে, মুলতবির আপনার যে খরচ, ওই খরচ যদি না দেয় তাহলে আদালত মামলা খারিজ করে দিতে পারে। আর এই মামলা খারিজ হয়ে গেলে এটার আপনার প্রতিকার কি? প্রতিকার হচ্ছে আপনার 30 দিনের মধ্যে আপনার এই 2000 টাকা জমা দিয়ে মামলা পুনরুদ্ধারের আবেদন করতে হবে। তাহলে এই বিষয়গুলা কিন্তু একটা জায়গায় পাবেন না, এগুলো আপনাকে একটু বিভিন্ন জায়গা থেকে ধরে ধরে আনতে হবে, এনে আপনাকে অ্যান্সার করতে হবে। এইভাবে যদি আপনি পড়েন তাহলে আই থিঙ্ক ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল বোথ ফর এমসিকিউ অ্যান্ড বোথ ফর রিটেন। আশা করছি বুঝে গেছেন। তাহলে বাদীর অনুপস্থিতির কারণে মামলা খারিজ, বাদীর আপনার খরচের টাকা, মুলতবির খরচের টাকা জমা না দিলে মামলা খারিজ হতে পারে। আমরা কি এই পয়েন্টটা এখান থেকে নোট করে নিলাম আর কি। তাহলে সব মিলে আপনাকে কি করতে হবে? একটা সামারি করতে হবে। তাহলে আমরা আর এই আদেশ সত্র নিয়ে থাকলাম না, আমরা হচ্ছে এখন আরেকটাতে যাব, যদি আপনারা মনে করেন যে আদেশ সত্র সবার কমপ্লিট। আমি কি সামনে আগাবো? জি জি ভাইয়া। স্যার। বুঝতে কোনো সমস্যা হয়েছে কারো? জি না। যদি বলেন সমস্যা হয়েছে শর্টলি বলেন, আমি কাউকে উম, উম, বাদ দিয়ে আগাইতে চাচ্ছি না, সবাই সমান তালে এগিয়ে যাবো এই জন্য। তাহলে আমি আগালাম আর কি। হ্যাঁ, এগিয়ে তারপরে যান। যদি কারো কোনো হ্যাঁ মুলতবিটা বলেন, একটু বলা যাবে স্যার? আর একবার এক বলেন কথায় কি 17। কোন ইস্যুটা? আচ্ছা ঠিক আছে, ডলার ভাই আপনার জন্য বলছি, যেহেতু আপনার নামই ডলার, আপনি আইনজীবী হয়ে ডলার ইনকাম করেন, ঠিক আছে, এই জন্য বলছি আপনার নেটের নামের সমস্যা ছিল তো, প্রতি। একটু শুনতে পাইনি। ঠিক আছে, আচ্ছা আমি আবারও বলছি, দেখেন, শুনানির পূর্বে মুলতবি, চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবি, আর একটা হচ্ছে চূড়ান্ত শুনানির পর্যায়ে মুলতবি। চূড়ান্ত শুনানির পূর্বে আপনার বলা হচ্ছে যে চূড়ান্ত শুনানির পূর্বে, ঠিক আছে, বলা হচ্ছে যে একটা পক্ষ খরচ ছাড়া সর্বোচ্চ 6 বার মুলতবির আবেদন করতে পারবে, খরচ সহ 3 বার। তাইলে হইলো কি 9 বার এক পক্ষের জন্য, খরচ সহ, খরচ ছাড়া এবং খরচ সহ। আর হচ্ছে অপর পক্ষের জন্য 9 বার, সেম সিস্টেমে, বাদীর জন্য 9 বার, বিবাদীর জন্য 9 বার। তাইলে 18 বার হয়ে গেল কি চূড়ান্ত শুনানির পূর্বে, কি খরচ সহ এবং খরচ ছাড়া মিলিয়ে। আর খরচ ছাড়া হচ্ছে 12 বার, 6 আর খরচ সহ হচ্ছে 6 বার। এটা একটু ক্যালকুলেশন করবেন খাতায় লিখে লিখে। এখন চূড়ান্ত শুনানির পর্যায়ে দেখেন, এই যে চূড়ান্ত শুনানির পর্যায়ে এখানে বলছে খরচ ছাড়া একবারও না, খরচ সহ এক পক্ষ 3 বার, অপর পক্ষ 3 বার। তাহলে খরচ সহ হচ্ছে উভয় পক্ষ 6 বার, আর এক পক্ষ 3 বার। আর খরচটা হচ্ছে কি 200 থেকে 1000 টাকা। আর খরচ ছাড়া একবারও না চূড়ান্ত শুনানির পর্যায়ে। এখন আপনার আরেকটা বিষয় আপনাকে এখানে খেয়াল রাখতে হবে, যেটা আমি আপনাদেরকে উম, আগে বলেছিলাম যে আপনার আহ, এই, ওই যে ওই যে ওই যে বিচার্য বিষয় প্রণয়ন আদেশ 14-তে, আদেশ 14-র 8-এ একটা পয়েন্ট ছিল যে বিচার্য বিষয় প্রণয়নের 120 দিনের মধ্যে কি চূড়ান্ত শুনানির ডেট নির্ধারণ করতে হবে। কত দিনের মধ্যে? 120 দিনের মধ্যে বিচার্য বিষয় নির্ধারণের। তারপরে বলা হচ্ছে আপনার আদেশ আপনার 18-র, আদেশ 18-র 16-তে আপনি একটা পয়েন্ট দেখতে পাবেন, একটু পরে আমরা পড়বো, যে চূড়ান্ত শুনানির ডেট নির্ধারণের 120 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। তো এই দুইটা বিষয় অনেকের একটু কনফিউশন হয়, যে আদেশ 14-র 8 আর আদেশ 18-র আপনার 19 না 16? 19 স্যার, 19। 19, আদেশ 18-র 19, ঠিক আছে, আদেশ 18-র 19। এই দুইটা বিষয় একটু আলাদা করে মাথায় রাখবেন। যেমনটা হচ্ছে সমনের ইস্যুটা বলছি, যে 5-এর 1 আর হচ্ছে আপনার 16-র 6, এটা যেমন বস্তুর সমন আর ব্যক্তির সমন দুইটা আলাদাভাবে মনে রাখবেন। আপনার এই বিষয়টা আলাদাভাবে মনে রাখবেন, এগুলো একটু আলাদা করে নোট রাখবেন, যেগুলো কনফিউজিং এগুলো আপনাকে আগে থেকে ব্রেন সেট আপ করতে হবে। 14-র 8 আর হচ্ছে যেহেতু 8-এর সাথে মিল আছে 18, কিভাবে মনে রাখা যাবে যে 14-র 8 আবার 8-এর সাথে 18, 18-র পরেরটা আবার 18-র 19 বিধি, ঠিক আছে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আচ্ছা, যেহেতু এখন চূড়ান্ত শুনানি করতেছি জন্য এটা বললাম রিলেটেড। আচ্ছা তাহলে 200 থেকে 1000 টাকা। এখন
যদি বাদী খরচের টাকা জমা না দেয় মামলা খারিজ হবে। তো মামলা খারিজ হয়ে গেলে খারিজ আদেশ রদের জন্য বা মামলাটা পুনরুদ্ধারের জন্য 2,000 টাকা জমা দিয়ে 30 দিনের মধ্যে সে মামলাটা পুনরুদ্ধার করতে পারবে। আর বিবাদী যদি না খরচের টাকা জমা দেয় তাহলে একতরফা নিষ্পত্তি হবে। সেও আপনার এই সুযোগটা পাবে। তার যদি খরচের টাকা জমা না দেয়, একতরফা নিষ্পত্তি হয়ে গেলে আপনার সেও 2,000 টাকা জমা দিয়ে মোকদ্দমা পুনরুদ্ধারের আবেদন করতে পারবে। তো এখানে আরেকটা প্রশ্ন চলে আসতে পারে যে একতরফা ডিক্রি কখন হয় একতরফা। তো ওই যে আবার চলে যেতে হবে আপনার সেই যে আমরা পড়ে আসছি গত কয়েকদিন আগে আপনার 9-6 9-6 করে লাভ নাই, কি রায় দিয়ে দেন 9-6 বিবাদী অনুপস্থিত, অতএব কি একতরফা ডিক্রি 9 আদেশে 6 বিধি। আর এখানেও দেখতে পাচ্ছেন যে একতরফা নিষ্পত্তি হচ্ছে আপনার 17 আদেশের 1 বিধিতে, যে বিবাদী যদি খরচের টাকা জমা না দেয় তখনও কিন্তু আপনার দেখা যায় একতরফা নিষ্পত্তি হয়ে যাচ্ছে। তাহলে একতরফা নিষ্পত্তি এইভাবে এগুলো নোট রাখবেন কোন জায়গায় কি হচ্ছে। ঠিক আছে, এই বিষয়গুলো স্যার, নোট এই রেখে আপনার খরচের টাকাটা কি স্যার মুলতবির টাকাটা? জি এখানে জি জি খরচের নাকি? জি জি আচ্ছা, থ্যাংক মুলতবির টাকা। আচ্ছা, আর থ্যাংক ইউ। এটা যেটা 2,000 টাকা এটা আলাদা, এটা হচ্ছে পুনরুদ্ধারের জন্য। ঠিক আছে, জি 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 স্যার, বুঝতে পারছি। আর খরচের টাকাটা হইতে পারে 200 থেকে 1,000 টাকার মধ্যে। এখন পরীক্ষায় এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে ধরেন যে মুলতবির আবেদনের ক্ষেত্রে ক্ষেত্রে নিচের কোন আপনার হচ্ছে খরচটা আহ, প্রদান করাটা আদালতের জন্য বৈধ হবে না, আদালতের জন্য বৈধ হবে। এটাই আমি বলি, প্রথম বৈধ হবে কতে দিল 600 টাকা, কতে দিল 1,200 টাকা, গতে দিল 2,000 টাকা, বড় গতে দিল, কোনোটাই সঠিক না। তাহলে কোনটা সঠিক হবে? 600। 600 টাকা হবে তো, 600 টাকা দিতে পারে আদালত, 200 থেকে 1,000-এর মধ্যে হইলেই হলো। তাহলে 600 টাকা দেওয়া বৈধ হবে, বাকিগুলা কিন্তু দেওয়া বৈধ হবে না। আবার ঘুরে আসতে পারে, বুঝছেন নি, কোনটা দেওয়া অবৈধ হবে না মানে কি বৈধ হবে। ওতে প্রশ্ন বুঝতে হবে আপনাদেরকে, প্রশ্ন কিন্তু আপনাকে একটা একটা ম্যাজিকের মধ্যে ফেলে দিতে পারে, একটা মরিচিকার মধ্যে ফেলে দিবে, অতএব আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আচ্ছা, আমরা আর সময় নষ্ট করব না মুলতবি নিয়ে। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনারা রেকর্ড দেখে নেবেন। তারপর 18-তে চলে যাব, মুকদ্দমার শুনানি এবং সাক্ষীর জবানবন্দি। মুকদ্দমার শুনানি এবং সাক্ষীর জবানবন্দি। আচ্ছা, তো এইখানে আপনারা যেটা পড়বেন 18-19টা, এই যে দেখেন, আদালত চূড়ান্ত শুনানির দিন ধার্য হবার 120 কর্মদিবসের মধ্যে মামলা শুনানি নিষ্পত্তি করবে। আর 14-8 কি বলছিলাম ওইটা মনে রাখবেন। আচ্ছা, তারপরে আপনার 18-20-এ চলে যাবেন। 18-20-এ 19 আর 20 এই দুইটা পড়লেই চলতেছে, আর বাকিগুলা পরে মাথা নষ্ট করতে চাচ্ছি না, কারণ আমি হচ্ছে 20-এর মধ্যে 15 পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, 20 পাওয়ার ব্যবস্থা করছি না ইচ্ছা করেই, কারণ এই সময়ে আপনি 20-এ 20 পাইতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে। আপনারা 15 পাইলে এনাফ, এবং 15 পাবেন। আমি যে নোট দিব, শীট দিব, যা পড়াবো এর মধ্যেই চলে আসবে। আদালত চূড়ান্ত শুনানি, আচ্ছা তারপর দেখেন দৈনিক কর্মতালিকায় আদালত চূড়ান্ত শুনানির পর্যায়ের জন্য 100টার বেশি মামলা নির্ধারণ করবেন না। আচ্ছা, তো আদালত চূড়ান্ত শুনানির পর্যায়ের জন্য 100টার মামলা রাখতে পারে। ধরেন যে চূড়ান্ত শুনানির জন্য রেডি আছে 100টা মামলা, এই 100টা মামলা থেকে আপনার ডেইলি যেদিন ডেট থাকবে ওদিন 5টা 5টা করে নিয়ে মোকদ্দমা করবে, শুনানি করবে, চূড়ান্ত শুনানি। তাহলে এই আদালত চূড়ান্ত শুনানির জন্য দৈনিক কর্মতালিকায় একটা হচ্ছে চূড়ান্ত শুনানির জন্য হচ্ছে থাকবে 100টার বেশি না, আর এটা হচ্ছে দৈনিক কর্মতালিকায় 5টার বেশি থাকবে না। আর চূড়ান্ত শুনানির মামলার সংখ্যা যখন 70টার নিচে আসবে তখন আদালত আরো মামলা আইনা 100টা ফিল আপ করবে এই চূড়ান্ত শুনানির পর্যায়ের জন্য। তাহলে একটা হচ্ছে পর্যায়ের জন্য, আর একটা হচ্ছে দৈনিক কর্মতালিকায়। ঠিক আছে, ওই যে যে দিনগুলোতে আদালতের আপনার শুনানি হয় ওই দিনগুলোতে 5টার বেশি মোকদ্দমা রাখবেন না। এই হচ্ছে 20, 18, 19, 20 খুবই গুরুত্বপূর্ণ। তারপরে চলে যান আদেশ 20-এ। ঠিক আছে, 18, 19, 20, আর তারপর আদেশ 20-এ চলে যান। আচ্ছা, আদেশ 20-এ বেসিক কনসেপ্ট গুলো রাখেন, দেখবেন লিখিত সহজ হয়ে যাবে। তারপর চলে যান আদেশ 20-এ রায় এবং ডিক্রি, জাজমেন্ট এন্ড ডিক্রি। তো এই আদেশ 20-এ কি বলছে এখানে বলছে, আমি মনে রাখার জন্য বলছিলাম যে 2020 সাল মনে রাখেন। 2020 সালে কি হয়েছে, রায় এবং ডিক্রি হয়েছে, যারা মনে রাখতে সমস্যা হয়।
ঠিক আছে? 2020 সালে আপনার মামলার রায় এবং ডিক্রি হয়েছে। কত সালে? 2020 সালে। যারা 20 আদেশের রায় এবং ডিক্রি এটা মনে রাখতে পারেন না, তাদের জন্য একটা টেকনিক বলছিলাম যে 2020 সালে রায় এবং ডিক্রি হয়েছে। তার মানে 20 আদেশে কি রায় এবং ডিক্রি, জাজমেন্ট এন্ড ডিক্রি। তাহলে এখানে খুব সহজ একটা ইনফরমেশন আমরা পড়বো 20 এর 1-এ, যে দেওয়ানি মোকদ্দমার শুনানি শেষ হওয়ার পর আদালত তৎক্ষণাৎ বা 7 দিনের মধ্যে কি করবে, আপনার মামলার রায় ঘোষণা করবে। পক্ষগণকে নোটিশ করার পরে 7 দিনের মধ্যে মামলার রায় ঘোষণা করবে। তারপরে 5-এর পথে চলে যাবেন, ঠিক আছে, যে রায় ঘোষণার তারিখ থেকে 7 দিনের মধ্যে ডিক্রি প্রণয়ন করবে। তাহলে এই দুইটা ইনফরমেশন আপনারা কি করবেন, মনে রাখবেন। ঠিক আছে? তারপর দেখি আর কোনটা পড়ার মতো। তারপরে এটা একটু মনে রাখেন, বিধি না, এটা মনে রাখার দরকার নাই, জাস্ট হচ্ছে ইনফরমেশনটা, যে রায় বিচারক কর্তৃক তারিখ সহ স্বাক্ষরিত হওয়ার পর দেওয়ানি কার্যবিধির 152 ধারা অনুযায়ী বা রিভিউ ছাড়া কোনো সংশোধন বা সংযোজন করা যাবে না। ঠিক আছে? স্বাক্ষরিত হওয়ার পর সংশোধন বা সংযোজন করা যাবে না। 152 ধারাতে আপনার কি বলছে, দেওয়ানি কার্যবিধির আমরা পড়ে আসছি, 152 ধারাতে বলছে রায়, ডিক্রি, আদেশ সংশোধন, কোনটা সংশোধন, করণিক ভুলগুলা যদি হয় সেটা সংশোধন করতে পারবে। ওকে, 152 ধারাটা এখন বুঝছেন এখানে কেন আসছে। আর রায়, ডিক্রি, আদেশ ছাড়া অন্যান্য গুলা যদি সংশোধন করতে যায়, যেমন একটা দরখাস্তে ভুল হয়েছে, দরখাস্ত সংশোধন করতে যায়, তো সেটা কিন্তু 153 ধারা দিয়ে সংশোধন করতে হবে। 152 ধারাতে কিন্তু ওই অপশন নাই। 152 ধারাতে 3টা ইস্যু শুধু, রায়, ডিক্রি, আদেশ। আর এটা ছাড়া অন্যগুলা যেগুলা, যেমন দরখাস্ত বা অন্যান্য ত্রুটি থাকলে সেটা 153 ধারা। কিন্তু আবার যদি আর্জি সংশোধন হয় তাহলে সেটা কত, 6-এর 17। লিডিং সংশোধন যেটা, এটা হচ্ছে আবার 6-এর 17 বিধি। ওইটা আবার খেয়াল রাখতে হবে। মানে চতুর্দিকে দেওয়ানি করতে হইলে আপনাকে একটু ফিলোসফার হইতে হবে, একটু ফিলোসফি থাকতে হবে ব্রেনে। চতুর্দিকে চোখ কান খোলা রেখে আপনাকে আগাইতে হবে, একটু ঠান্ডা মাথায়, কোনো ধরনের অস্থিরতা নিয়ে না, কোনো ধরনের মানে উৎকণ্ঠা নিয়ে না, একদম ঠান্ডা মাথায়। যদি মাথা গরম হয়ে যায়, মাথাটা পানি দিয়ে মাথাটা ধৌত করবেন, ধুয়ে তারপরে আইসা আপনি পড়বেন। কিভাবে পড়বেন, মুখস্থ না আপনি। আমি যে আদেশগুলা থেকে যে বিধিগুলা পড়াইতেছি, আপনি চেষ্টা করবেন যে মনে রাখার জন্য, যে আমাকে 18 থেকে কি পড়াইছে, বই না ছাড়া, উইদাউট হেল্পিং অফ বুক। প্রথম বই নিয়ে পড়বেন, তারপর প্র্যাকটিস করবেন বই ছাড়া, এবং এটাই হবে আপনার জন্য ইফেক্টিভ, এবং এটাই হবে এক্সিকিউশন, বাস্তবায়ন। ঠিক আছে? এটাই হবে বাস্তবায়ন। ইচ্ছা থাকলে উপায় হবে, আপনি যদি ইচ্ছা করেন তাইলেই পারবেন। আচ্ছা, তাহলে এটা পড়লেন, আর 5-এর কটা দেখলেন। তারপর 6 বিধিতে কি বলা আছে, এটা এটা বলবেন যে ডিক্রির বিষয়বস্তু কি। একটি ডিক্রি রায়ের সাথে সমন্বয় সাধন করবে, এতে মামলার নম্বর, পক্ষগণের নাম, পরিচয়, ওই যে ডিক্রির মধ্যে যা যা থাকবে, ঠিক আছে, এই বিষয়গুলা, এটা জাস্ট একটু দেখে রাখবেন আর কি, আর কিছু না। আর হচ্ছে এটা পড়বেন 20-এর 20, আদালত পক্ষগণের আবেদন ক্রমে এবং তাদের খরচে রায় এবং ডিক্রির নকল দিবে। আর বাকিগুলা আপাতত দরকার নেই। আদালত পক্ষগণের আবেদন ক্রমে এবং তাদের খরচে রায় এবং ডিক্রির নকল দিবে। 20-এর 20। আর 21 আদেশটা যেটা, এটা হচ্ছে বিশাল একটা সমুদ্র। এটা আমরা হচ্ছে সব সাবজেক্ট শেষ করে আমি 21 আদেশটা আপনাদেরকে পড়াবো। মানে আমার বার কাউন্সিলের যত সিলেবাস আছে সব শেষ করি। আমি চাচ্ছি না যে 21 আদেশের এতগুলা বিধি পড়ায় আপনার মাথাটা নষ্ট করি এখনই। আমি এটা থেকে সিলেক্টিভ কিছু প্রশ্ন এবং উত্তর দিব, এবং হচ্ছে এটাকে আমি আপনার মাথায় ঢুকাবো। আমাদের ইয়ের যে বার কাউন্সিলের 7টা সাবজেক্ট শেষ করার পরে এটা আমি হচ্ছে আপনাদেরকে পড়াই দিব। এটা এখান থেকে আসলে সর্বোচ্চ 1-2 মার্ক আসতে পারে এমসিকিউ তে, আর লিখিতদেরও পড়াই দিব, কোনো সমস্যা হবে না। কারণ এটা পড়লে আপনার মাথাটা এখন একটু গ্যাঞ্জাম হয়ে যেতে পারে, এই জন্য আমি ইচ্ছা করে এটা বাদ রাখছি। বুঝতে পারছেন? এইটা পরে পড়াই দেবো, দেখবেন সেট আপ হয়ে যাবে। যদি এখন এগুলো সেট আপ করতে পারেন, এটা পরবর্তীতে সেট আপ হয়ে যাবে, কারণ এটা নিজেই একটা সাবজেক্টের মতো ছোটখাটো। অতএব এটা আপাতত বাদ রাখতেছি। তারপরে আমরা চলে যাব 22-এ। আপনাদের মঙ্গলের জন্য যেটা করা দরকার সেটাই আমি করবো আর কি। এটা পড়াবো কিন্তু, না পড়ায় ছাড়বো না কিন্তু, যেহেতু প্যারাশুটে উঠাইছি,
প্যারাশুট বেঁধেই ছাড়বো, তারপর দেখা যাবে আপনি কতটুকু বিচরণ করতে পারেন। তারপর আমরা চলে যাব আদেশ 22-এ। আদেশ 22 এটা মনে রাখার জন্য আমরা বলছি পক্ষগণের মৃত্যু, বিবাহ, দেউলিয়াত্ব। আমি এটা মনে রাখার জন্য বলছি যে আপনি যদি মরে যান, ঠিক আছে, ধরেন যে আপনি এই যে সুন্দর পৃথিবী, এই পৃথিবী থেকে যদি আপনি মরে যান, মনে করেন এই যে এটা আপনার ডেড বডি, আপনি মরে গেছেন, তখন আপনাকে কি করবে? কবর দেওয়া হবে, তাই তো? কবরের উপরে কি দেওয়া হয়? বাঁশের আপনার এই কঞ্চি দেওয়া হয়, বাঁশ কেটে, তারপর আপনার মাটি দেওয়া হয়। তাহলে কবর থেকে আপনি যখন সজাগ হবেন, আপনি দেখতে পারবেন বাঁশ। তাহলে দেখেন পক্ষগণের মৃত্যু, মৃত্যু মানেই বাঁশ। মরার পরে কি দেখে? তাকায়া বাঁশ দেখে। এইভাবে মনে রাখতে বলছি, যারা হচ্ছে আদেশ মনে রাখতে পারেন না। তাহলে পক্ষগণের মৃত্যু, বিবাহ, দেউলিয়াত্ব। বিবাহ করলেও বাঁশ, দেউলিয়াত্ব হইলেও বাঁশ, আর মৃত্যু হইলে তো সরাসরি বাঁশ। এটা দেখতেই পাবেন। ঠিক আছে, এটা সবাই দেখতে পাবো। আমরা যারা আছি হয়তো বা আর 50 বছর কেউ থাকবো না, 50 বছরের মধ্যেই পর্যায়ক্রমে আমরা এই বাসটা দেখতে পারবো। তো এটা কি ভুলার সুযোগ আছে? পক্ষগণের মৃত্যু, বিবাহ, দেউলিয়াত্ব যে 22 আদেশে বতে বাস, বতে 22। বাস কেন আবার? বাস লিখতে ব লাগে, 22 লিখতেও ব লাগে। বতে বাস, বতে 22। এইটা যদি কেউ ভুলে যান তাইলে খবর আছে, তাইলে আপনাকে মরতে হবে। মরার পরে বাস দেখে এসে আপনি আবার পড়বেন। এটা ভুলে যাবেন। জি না স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝলাম। স্যার, এটা তো সত্যি বাসি, করে স্যার, এটা ভয় বাসি লেগে বলে গেছে তো দিলাম। স্যার, যেভাবে বললেন আপনি, ভয় লেগে গেছে। এটা 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 যদি বলে যান তাহলে আপনার নাম মরা ছাড়া আমি আর পড়াবো না আপনাকে। আপনি ময়রা যদি আসতে পারেন তাহলে পড়াবো আমি। এই জিনিসগুলো রাখতে পারেন। কিছু কিছু জিনিস আছে ব্রেনকে কখনোই চাপ দিতে হয় না, কিছু কিছু জিনিস আছে আপনাকে একটু টেকনিক করে পড়তে হয়। হুম, টেকনিক করে আমরা অনেক কাজই করি, এটা একটু টেকনিক করে পড়তে হবে। তাহলে 22 আদেশ মনে থাকবে। আমি কিন্তু ম্যাক্সিমাম আদেশই আপনাকে টেকনিক করে পড়াই দিছি, 2 4 5টা বাদে। আচ্ছা, তাহলে পক্ষগণের মৃত্যু, বিবাহ, দেউলিয়াত্ব। এখন মনে রাখতে হবে মৃত্যুর কারণে মামলা নষ্ট হবে কিনা। মৃত্যুর কারণে মামলা নষ্ট হয় না, মোকদ্দমার কারণে মামলা নষ্ট হবে না। মনে রাখতে হবে কি যে 90 দিনের মধ্যে আপনার যদি কেউ মরে যায়, ঠিক আছে, তাহলে তার প্রতিপক্ষকে 90 দিনের মধ্যে হচ্ছে অন্তর্ভুক্ত করতে হবে, 90 দিনের মধ্যে পক্ষভুক্তি করতে হবে। ঠিক আছে, বাদী মরে গেল, 90 দিনের মধ্যে পক্ষভুক্তি করতে হবে, 90 দিনের মধ্যে পক্ষভুক্তি করতে হবে। 90 দিনের মধ্যে যদি পক্ষভুক্তি না করা হয়, ঠিক আছে, তাহলে মোকদ্দমাটি বাতিল হয়ে যাবে, মোকদ্দমাটি খারিজ হয়ে যাবে, মোকদ্দমাটি বাতিল হয়ে যাবে। তো বাতিল হওয়ার মোকদ্দমা সচল করার জন্য মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধিকে আবার 60 দিনের মধ্যে আপনার আবেদন করতে হবে। ধরেন যে 90 দিনের মধ্যে পক্ষভুক্তি করে নাই, তা আদালত মামলাটা খারিজ করে দিছে, বাতিল হয়ে গেছে, এই ক্ষেত্রে আবার 60 দিনের মধ্যে কি করতে হবে? পক্ষভুক্তির জন্য আবেদন করতে হবে। মনে থাকবে বেসিক ইনফরমেশনটা? জি স্যার। 90 দিন, 60 দিন, প্রথম 90 দিন খারিজ হয়ে গেলে 60 দিনের মধ্যে আবেদন করতে হবে, প্রথম 90 দিনের মধ্যে যদি পক্ষভুক্তি না করা হয়। ঠিক আছে, এখান থেকে দেখেন আরেকটা জিনিস ঢুকাই দেবো আপনার মাথায়, কিভাবে যে আপনার ব্রেন খুলবে আপনি নিজেও চিন্তাও করতে পারবেন না। এইভাবে কিন্তু আপনার ব্রেন আপনার অনেকে খুলাবে না। আমি যেভাবে খুলে দিচ্ছি দেখেন। এই যে মোকদ্দমাটা খারিজ হয়ে যাচ্ছে বা মোকদ্দমাটা নষ্ট হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে, তাহলে এটাও একটা কারণ হিসাবে নিতে পারেন আপনি। মোকদ্দমা কি কারণে খারিজ হয়? এর আগে কি পড়াইছি? 9 আদেশের আপনার 2 3, তারপর হচ্ছে 8 ভাইটাল পয়েন্ট 8, তারপর হচ্ছে 17 আদেশের 1, এখন হচ্ছে এই যে দেখেন 22 আদেশ থেকে আপনি একটা ইনফরমেশন পেয়ে গেছেন যে কোন বাদী বা বিবাদী কেউ যদি মরে যায় এবং 90 দিনের মধ্যে যদি পক্ষভুক্তি না করে এবং 60 দিনের মধ্যে যদি আবার পক্ষভুক্তির জন্য আবেদন না করে, তাহলে 90 দিনের মধ্যে যদি না করে তাহলে মোকদ্দমাটা খারিজ হয়ে যাবে। আর এটা পুনরুদ্ধার করতে হলে আবার কি 60 দিনের মধ্যে আবেদন করতে হবে। তাহলে এটা একটা কারণ, আপনি ওখানে নোট আউট করে রাখেন মোকদ্দমা খারিজের। একটু থাকেন তো। হ্যাঁ ভাই বলেন তো তাড়াতাড়ি। সকাল 8টায়। হুম, আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আচ্ছা,
তারপর বাদী বা বিবাদী একজনের মৃত্যুর কারণে মোকদ্দমা নষ্ট হবে না, এটা বাদীর কথা বলছে আর এটা বিবাদীর কথা বলছে। হ্যাঁ, আচ্ছা এখন চলে যাব মহিলার বিবাহের কারণে মোকদ্দমা নষ্ট হবে না। বিধি মনে রাখতে পারলে ভালো, না হলে এই বিষয়টা মনে রাখেন যে মহিলার বিবাহের কারণে মোকদ্দমা নষ্ট হবে না। এটা ইনফরমেটিভ কোশ্চেন আসতে পারে, ইনফরমেটিভ। অতএব বিধি যদি ভুলেও যান সমস্যা নাই, আপনি ইনফরমেশনটা মনে রাখাটা জরুরি। আর একটা হচ্ছে দেউলিয়াত্বের কারণে মোকদ্দমা নষ্ট হবে না, দেউলিয়া হয়ে গেলেও মোকদ্দমা নষ্ট হবে না, রিসিভার নিয়োগ করে আপনি মোকদ্দমাটা চালিয়ে নিতে পারবেন। তারপর হচ্ছে এই যে আপনার মোকদ্দমাটা আপনার নির্ধারিত 90 দিনের মধ্যে যদি কোনো পক্ষকে পক্ষভুক্ত আপনি না করেন, আচ্ছা আমি কিন্তু একটু স্পিডলি বলি, এই জন্য কি আপনাদের অসুবিধা হয় কিনা? না স্যার, ইনফরমেশন তো দেওয়া আছে বইয়ের মধ্যে। আমি হচ্ছে ওই স্লো মোশনে পড়াইতে ভালো লাগে না আর কি, যে একটা বললাম আবার দেখা যায় যে আপনার কাইল লেগে যাবে পরের শব্দ আসতে আসতে। ঠিক আছে, আমি হচ্ছে খুব হাই স্পিডে যাচ্ছি, আপনাদের কি সমস্যা হচ্ছে আমার কথা বুঝতে? দেখা যায় আমি এভাবে পড়াইতে পারি আস্তে আস্তে, ওই আস্তে আস্তে পড়াইতে তো ভালো লাগে না, এই জন্য আমি একটু স্পিডলি বলি, বইটা সামনে রাখেন তাহলে আপনার সুবিধা হবে, সবারই তো বই আছে তাই না? জি জি স্যার। স্যার। জি ওকে, স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে খালি আমার কথা শুনবেন আর কিছু না, আর বইয়ের মধ্যে খালি বিধিটা জাগায় ফেলবেন। আচ্ছা, 90 দিনের মধ্যে যদি কোনো মামলার কোনো পক্ষ পক্ষভুক্তির জন্য আবেদন না করে তাহলে আদালত মোকদ্দমাটা বাতিল করে দিতে পারে, আর একই কারণে নতুন করে মোকদ্দমা করা যাবে না। তো এখন এই যে মোকদ্দমা বাতিল আদেশ রদের জন্য ৯ বিধির অধীনে এবং হচ্ছে সরাসরি রদের জন্য ৯ এর ক বিধির অধীনে আপনার আবেদন করার সুযোগ আছে। তো ৯ বিধির অধীনে আবেদন করতে পারবেন, আর ৯ এর কতে হচ্ছে সরাসরি মোকদ্দমা বাতিলের জন্য আবেদন করতে পারবেন। এই জন্য ৩,০০০ টাকা খরচের একটা ব্যবস্থা রাখা হয়েছে আপনার জন্য। আদালত আবেদনকারীকে সর্বোচ্চ ৩,০০০ টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে মোকদ্দমা বাতিলের আদেশ রদের জন্য। ঠিক আছে, কত টাকা? ৩,০০০ 3,000। টাকা। ৩,০০০ আর টাকা। আদালত যদি উক্ত আবেদন প্রত্যাখ্যান করে তার বিরুদ্ধে আপিল করা যাবে। ঠিক আছে, তাহলে এইটাও শেষ হয়ে গেল আমাদের। তারপরে আমরা চলে যাব, এটা কি শেষ হয়ে গেল? তারপর 23, 25 এগুলো আপাতত দরকার নাই, 26-এ চলে যাব, খুব গুরুত্বপূর্ণ আপনার কমিশন 26 আদেশে। ঠিক আছে, কমিশন, আর যাদের সমস্যা হয় তারা হচ্ছে রেকর্ড শুনে নিন। কমিশন হচ্ছে কত? 26 আদেশে, মনে রাখবেন। আমি আপনাদেরকে মনে রাখার জন্য বুঝাইছি এইভাবে যে হচ্ছে কমিশন। ঠিক আছে, কমিশন, কমিশনার, কমিশন থেকে কমিশনার, কমিশনারের নাম কি? 26 কমিশনার, 6 তে 26, 6 তে 26, কমিশন থেকে কমিশনার, কমিশন থেকে কি? কমিশনার। কমিশনার। কমিশনার সাব্বির কমিশনারের নাম কি? আপনার এলাকার কমিশনারের নাম কি? সাব্বির কমিশনার স্যার। সাব্বির। 26 কমিশনার, তাহলে 6 তে 26, 6 তে 26, তাহলে 26 আদেশে কি? কমিশন, যাদের মনে রাখতে সমস্যা। কমিশন থেকে কমিশনার, কমিশনার হচ্ছে 26 আদেশে। এটা হচ্ছে, এটা কিন্তু আমি কিছু পড়াই নাই, এটা আবার কিন্তু পড়ার কিছু না, এটা হচ্ছে টেকনিক মনে রাখার জন্য, যাদের মেমোরি একটু চার্জ নিতে দেরি হয় ওনাদের জন্য, এই পড়তে পড়তে আপনার মাথায় চলে আসবে। তো এইখানে দেখেন 4টা কারণে আদালত কমিশন নিয়োগ দিতে পারে। আমি একদম কোর জিনিসটা আপনাকে পড়াচ্ছি, যে একটা মোকদ্দমার কোন একটা বিষয় নির্ধারণের জন্য আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকেই কমিশন বলা হয়। কমিশন যে কেউ হইতে পারে, যে যে বিষয়ে এক্সপার্ট আদালত তাকেই কমিশন নিয়োগ দিতে পারে। কমিশন হওয়ার জন্য বিশেষ কোনো যোগ্যতা লাগবে, পড়াশোনা লাগবে, বিষয়টা এরকম না। যদি ওই লোক ওই বিষয়ে এক্সপার্ট হয় তাহলে ওই লোককে আদালত কমিশন নিয়োগ করতে পারে। আচ্ছা, তো কমিশন নিয়োগের কেন করা হয়? আদালত কর্তৃক একটা নিয়োগপ্রাপ্ত ব্যক্তি মোকদ্দমার কোন একটা বিষয় নির্ধারণ করার জন্য আদালত এটা নিয়োগ করে থাকে। তাহলে কমিশন কোনো ব্যক্তিকে পরীক্ষা করার জন্য নিয়োগ করা হতে পারে, কোনো ব্যক্তিকে পরীক্ষা করার জন্য, কোনো ব্যক্তিকে পরীক্ষা করার জন্য। সে যদি অসুস্থ থাকে, একটা সাক্ষী, তাহলে তার সাক্ষী গ্রহণের জন্য আদালত কমিশন নিয়োগ করতে পারে। এটি হচ্ছে পরীক্ষা করার জন্য, এটি সাক্ষী গ্রহণের জন্য। স্থানীয় অনুসন্ধানের জন্য কমিশন নিয়োগ করতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। স্থানীয় অনুসন্ধান, ঠিক আছে, এটা কোথায় আসে? লোকাল ইনভেস্টিগেশন। ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে কি কোন আদেশে আছে? 26-এর 9, 26-এর 9, আরেকটা পাবেন 39-এর 7-এ মনে হয়। ঠিক আছে, ওটা আমরা ওখান থেকে পড়ে নিব। তাহলে এই এগুলোকে আপনাকে রিলেশন করে পড়তে হবে। ঠিক আছে, স্থানীয় অনুসন্ধান কত? 39-এর 9। আরেকটা হচ্ছে হিসাব পরীক্ষা, আরেকটা হচ্ছে ভাগ বাটোয়ারা। তাহলে এই 4টা পয়েন্ট আমার মাথায় সেট আপ করতে হবে। এখন এগুলো বিস্তারিত আমরা দেখবো আর কি, ভাগে ভাগে। তাহলে এখন দেখবো যে কোনো ব্যক্তিকে পরীক্ষা করার জন্য, এই যে পরীক্ষা করার জন্য যদি কোনো ব্যক্তিকে আপনার কোনো কিছু করার লাগে, সেটা বলা হয়েছে আপনার 26-এর 1 বিধিতে। ঠিক আছে, এটা পড়লেই বুঝে যাবেন।
ঠিক আছে। তারপরে দেখেন অসুস্থ থাকলে হচ্ছে আদালত কি কমিশন নিয়োগ করতে পারে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব হিসাব পরীক্ষা আর স্থানীয় তদন্ত। স্থানীয় তদন্ত হচ্ছে আপনার বলা হয়েছে বিধি ৯ এ। এটা মনে রাখতে হবে। ২৬-৯, ২৬-১ একটু আলাদা করে মনে রাখতে হবে আরকি এগুলো, হ্যাঁ? দেওয়ানি একটু ঝামেলার, এজন্য একটু করে মনে রাখতে হবে আপনাকে কষ্ট করে। তো ২৬-৯ স্থানীয় অনুসন্ধান কি? অনুসন্ধান কেন করা হয়? অনুসন্ধান করা হয় সম্পত্তির মূল্য ঠিক আছে কিনা এটা নির্ধারণ করার জন্য, মুনাফা ঠিক করার জন্য, ক্ষতিপূরণ নির্ধারণ করার জন্য, ঠিক আছে? সরেজমিনে তদন্তের জন্য। এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, হ্যাঁ? এই ইস্যু গুলাতে কি কমিশন স্থানীয় অনুসন্ধানগুলা করে থাকে। সম্পত্তির মূল্য নিয়ে যদি কোনো বিরোধ রেইজড হয় সেটা দেখতে পারে। মুনাফা ঠিক করতে পারে, ক্ষতিপূরণ ইস্যুটাতে যাইতে পারে, সরেজমিনে তদন্তের জন্য যাইতে পারে। তাহলে এটি হচ্ছে স্থানীয় অনুসন্ধান, লোকাল ইনভেস্টিগেশন। তাই ২৬-৯ এটা একদম গেঁথে ফেলেন। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখব যে হচ্ছে হিসাব পরীক্ষা। হিসাব পরীক্ষা কি কোনো হিসাব নিকাশ যদি খাতা কলমে যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করার দরকার হয় ১১ তে বলছে। ঠিক আছে? আর ভাগ বাটোয়ারা, সম্পত্তির বাটোয়ারা যদি আপনারা নিজেরা করতে না পারেন, সেক্ষেত্রে আদালত কমিশন নিয়োগের মাধ্যমে ভাগ বাটোয়ারার ব্যবস্থাটাও করে দিতে পারে। ঠিক আছে? এটা বলছে কি ১৩ তে। ঠিক আছে? সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা করতে পারতেছেন না। ফেরে পড়ছেন ১৩% ফেরত। কি ফেরত? যে সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে ভাগ বাটোয়ারা করতে পারছেন না। তাহলে আদালত পাঠাবে। এই হচ্ছে বিষয়। ঠিক আছে? আর কমিশনের জন্য খরচ এগুলো একটু জাস্ট জাইনা রাইখেন। এগুলো দরকার নাই। আমি এই ৪ টাকেই খুব বেশি ফোকাস করব আপনি পড়ার জন্য। আর বাকিগুলো যদি আপনি পারেন একটু দেখেন। হাইকোর্টও কমিশন নিয়োগ পেতে পারে। ঠিক আছে? এটা এখানে বলছে। আর এই তো। আর কমিশনের যে খরচ এটাও জমা দিতে হবে। এটা ১৫ তে বলছে। এটা একটু দেখতে পারেন দেখলে। না দেখতে পারলেও সমস্যা নেই। এই তো মোটামুটি কমিশন থেকে আর কিছু নাই। পড়লে আরো পড়া যায় কিন্তু আমি এতগুলা পড়তে বলব না। আপাতত তার এতটুকু কমিশনের থাকবে। খরচটা কে দিবেন? কমিশনের জন্য যে আবেদন করবে সে দিবে। তারপরে চলে আসেন নাবালক এবং মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি কর্তৃক মামলা। নাবালক, নাবালক মানে কি? বুঝে নিত নাবালক মানসিক ভারসাম্যহীন। তো ওদের জন্য একটা টার্ম আছে নেক্সট ফ্রেন্ড। কি? নেক্সট ফ্রেন্ড। এই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে। নেক্সট ফ্রেন্ড, নেক্সট ফ্রেন্ড নাবালক এবং মানসিক ভারসাম্যহীন যারা আছেন আনসাউন্ড মাইন্ড এবং মাইনর, ঠিক আছে? তো ওদের মামলার জন্য আপনার একজন অভিভাবক লাগবে, হ্যাঁ? এটাই হচ্ছে কি অভিভাবক যিনি মামলাটা করার জন্য যিনি অভিভাবক নিযুক্ত হবেন তিনি হচ্ছে আসন্ন বন্ধু। আর উনাকে নেক্সট ফ্রেন্ড বলা হয়। তাহলে পরীক্ষায় আসতে পারে নেক্সট ফ্রেন্ড বলতে কি বোঝানো হয়? ঠিক আছে? অথবা নাবালক বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির জন্য কে নিয়োগ হবে? কতে দিল নেক্সট ফ্রেন্ড, খতে অন্য আরেকটা দিয়ে দিল, গতে দিল। তাহলে নেক্সট ফ্রেন্ড মানে আসন্ন বন্ধু। মানে এটাই হচ্ছে কি নাবালকের অভিভাবক। ঠিক আছে? অভিভাবক মামলাটা কন্টিনিউ করতে পারে। ঠিক আছে? আপনার হচ্ছে এখান থেকে আর হচ্ছে এইটা একটু দেখতে পারেন যে কে নিযুক্ত হতে পারে। হ্যাঁ? নাবালকের জন্য অভিভাবক বা নেক্সট হিসেবে যুক্ত হতে পারে সুস্থ মনের অধিকারী ব্যক্তি, প্রাপ্তবয়স্ক ব্যক্তি, ওই নাবালকের স্বার্থের প্রতিকূলে নয়, স্বার্থের অনুকূলে আছে এরকম ব্যক্তি কি হইতে পারে নেক্সট হিসেবে নিযুক্ত হইতে পারে। ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখেন। আর বাকিগুলা দরকার নাই আপাতত। আর সব পড়াইতে গেলে আপনি ভুলায় ফেলবেন। আমি ১৫ উপযুক্ত করে দিব। আর লিখিত পরীক্ষার্থীদের জন্য আমি কিছু নোট দিয়ে দিব। ওগুলা পড়ে ফেললেই হয়ে যাবে। ওইটা নিয়ে আমি একটা করে দিব। তারপরে দেখেন বেসিক জিনিসটা ক্লিয়ার রাখেন আপনি। তারপরে দেখেন ৩৩। ৩৩ দিয়ে আমি বলছিলাম কি? দেখেন নিঃস্ব ব্যক্তি। নিঃস্ব ব্যক্তির আমি কি বলছিলাম? টেকনিকটা কি? নিঃস্ব ব্যক্তিরা ডাবল কি? থার্ড ক্লাস। থার্ড ক্লাস। নিঃস্ব ব্যক্তিরা তৃতীয় শ্রেণীর ব্যক্তি বলে আমরা মনে করি। ঠিক আছে? আমরা ধরেন যে একটা রাস্তায় একটা ছেলে ছেঁড়া জামা জুতো পরে আছে। আপনি তাকে মনে করতেছেন যে সে হচ্ছে থার্ড ক্লাস। আপনি আবার অন্যভাবে নেওয়ার কিছু নাই। আমি আদেশ মনে রাখার জন্য বলতেছি জাস্ট ওদের কথা। তাহলে এরা হচ্ছে থার্ড ক্লাস মনে করেন। তাহলে নিঃস্ব থার্ড ক্লাস। তাহলে আরেকটা থার্ড ক্লাস দেবেন, ডাবল থার্ড ক্লাস। ৩৩ এ নিঃস্ব ব্যক্তি কর্তৃক মোকদ্দমা। নিঃস্ব ব্যক্তিরা থার্ড ক্লাস। নিঃস্ব ব্যক্তিরা কে? আসলেই কি থার্ড ক্লাস? জি না স্যার। নাকি মনে রাখার জন্য বলতেছি কোনটা? মনে রাখার জন্য কিন্তু ওদেরকে থার্ড ক্লাস ভাবা যাবে না কিন্তু। তাহলে আপনি পড়া মনে রাখার জন্য ভাববেন যে নিঃস্ব ব্যক্তিরা কি ক্লাস? থার্ড ক্লাস। তাহলে থার্ড ক্লাস ৩ দিলে তো হয় না। ৩ এ তো অন্য কিছু। তাহলে আরেকটা ৩ বসায় দিবেন। মানে নিঃস্ব ব্যক্তি কর্তৃক মামলা এটা ৩৩ আদেশে বলা আছে। নিঃস্ব ব্যক্তি কর্তৃক মামলা
33 আদেশে বলা আছে। হ্যাঁ, আচ্ছা। এখন আমি পড়ানোর বাইরে যেগুলো আছে এগুলো বইয়ের প্রশ্ন উত্তর পাঠ থেকে পড়ে ফেলবেন, তাইলে কভার হয়ে যাবে। আর নিঃস্ব ব্যক্তি কর্তৃক মামলা করতে হলে যে ব্যক্তি মোকদ্দমা আপনার দায়ের করতে পারে, যে হচ্ছে কোর্ট ফি দিতে অক্ষম এবং কোর্ট ফি নির্ধারিত থাকে না, সে হচ্ছে নিঃস্ব ব্যক্তি হিসেবে কাউন্ট হবে। আর এখানে আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে পরিধেয় বস্ত্র, যে বস্ত্রটা সে পরে আছে এবং মামলার যে বিষয়বস্তু, যে বিষয়টা নিয়ে মামলা হচ্ছে ওইটা ছাড়া যদি তার কাছে 5,000 টাকার বেশি সম্পদ না থাকে, তাহলে ওই ব্যক্তিকে আমরা নিঃস্ব ব্যক্তি বলবো। তাইলে কি তার প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র, কাপড় চোপড় এবং মামলার বিষয়বস্তু, ঠিক আছে, ওই দুইটা ছাড়া যদি 5,000 টাকার বেশি সম্পদ না থাকে, তখন ওই লোকের আমরা কি বলবো? নিঃস্ব লোক বলবো। এটাই হচ্ছে আপনার নিঃস্ব ব্যক্তির কর্তৃক মামলা। নিঃস্ব ব্যক্তির মামলা হচ্ছে 33 এর আমরা 1 বিধিটা পড়বো। ঠিক আছে? আর এখানে আবেদন করবে নিঃস্ব ব্যক্তি, এই মর্মে নিঃস্ব ব্যক্তি আবেদন করবে, চিনে বলা আছে। আবেদন করলেই আদালত তখন দেখবে যে সে আসলে নিঃস্ব ব্যক্তি কিনা, এবং যদি দেখেন নিঃস্ব ব্যক্তি, তাহলে ওভাবে তার মামলাটা আপনার গ্রহণ করবে। এখান থেকে আর দরকার নেই। তারপরে চলে আসেন আদেশ 35-এ। সহজ করে দিচ্ছি। আদেশ 35 হচ্ছে ইন্টারপ্রিটার মামলা। এটা মুখস্থ করে ফেলবেন, এটা কোনো টেকনিক লাগবে না। কিছু জিনিস টেকনিক ছাড়াও মুখস্থ করতে হয়। এটা হচ্ছে সেটা হচ্ছে যেখানে বাদীর কোনো আসলে এই থাকে না, বেনিফিট থাকে না যে মামলায়, এটা হচ্ছে আপনার ইন্টারপ্রিটার মামলা, স্বার্থবিহীন মামলা। মানে যে মামলাতে বাদীর কোনো স্বার্থ নাই, এটা হচ্ছে ইন্টারপ্রিটার মামলা। যে মামলাতে কার স্বার্থ নাই? বাদীর কোনো স্বার্থ নাই, স্বার্থবিহীন মোকদ্দমা। মনে করেন যে আমি আপনার ধারা কততে আছে, এটা ধারা 88-তে। আমি ওই ধারার একটা উদাহরণ দিয়েছিলাম যে 1988 সালে একটা 1 বাক্স হচ্ছে স্বর্ণ টাকা ভাইসা আপনার দুয়ারে চলে আসছে বন্যায়। আপনি পাইলেন, পাওয়ার পর বললেন যে আমি একটা বক্স পেয়েছি, এটার ভিতর 50 ভরি স্বর্ণ, 50 কোটি টাকা আছে। তো এই টাকাটা এবং স্বর্ণটা কার, তোমরা এসে নিয়ে যাও। দেখা গেল যে 3-4 জন এসে দাবি করতেছে আমার আমার আমার, 3 জন 5 জন 6 জন আসা বলতেছে। আপনি বুঝতেছেন না যে এটা কার, তখন আপনি আদালতে মামলা করে দিলেন, বললেন যে ঠিকই যার সম্পদ যার প্রপার্টি তাকে যেন আদালত বুঝিয়ে দেয় জাস্টিফিকেশন করে। তাহলে এখানে কি বাদীর কোনো স্বার্থ আছে এই মামলায়? স্বার্থ জি না নাই। স্যার। এই জন্য স্বার্থবিহীন মামলা। 1988 সালের বন্যা কেন বলছি? 88 ধারাতে বলা আছে, এটা মনে রাখার জন্য। 88 ধারার সাথে মিল রেখে আপনি এটা মনে রাখবেন, ধারা 88 এবং ফিডার। আমি একটা এমসিকিউ দিয়েছিলাম, আপনারা দুইজনই ভুল উত্তর দিয়েছিলেন। যে আরেকটা এমসিকিউ দিয়েছিলাম যে হচ্ছে আপনার এই একটা মোকদ্দমা দায়ের করতে হবে, এটা হচ্ছে আপনার এই দায়েরের পদ্ধতি বা দায়েরের বিষয়ে বলা আছে নিচের কোন জায়গাটাতে। কতে অপশন দিয়েছিলাম যে হচ্ছে আদেশ 4, এবং খতে অপশন দিয়েছিলাম যে হচ্ছে ধারা 26, আর ছোট গতে আরেকটা দিয়েছিলাম ধারা 30, বড় গতে দিয়েছিলাম ক প্লাস খ। তাহলে অ্যান্সারটা কি হবে? মোকদ্দমা দায়েরের বিষয়ে কথা বলা হয়েছে কোন কোন জায়গায়, অ্যান্সারটা কি হবে? ও প্লাস খ স্যার, ধারা তার আদেশ 26। 26 ধারা। তাহলে ক প্লাস খ। আপনারা শুধু প্রশ্ন না পড়েই কিন্তু ওই আদেশ 4 দাগায় আসবেন না, কারণ ধারা 26-এও কিন্তু আছে। অতএব প্রশ্নগুলো বুঝতে হবে যে কোনটা বেস্ট আনসার। আর কটাও কিন্তু সঠিক আনসার, আবার খটাও সঠিক আনসার, কিন্তু বেস্ট আনসার কোনটা? আপনার দুটাই এমসিকিউ মিলতেছে। এমনও হইতে পারে 4টাই সঠিক, এমসিকিউ এমনও হইতে পারে 4টা সঠিক। ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য বেস্ট আনসার। এই কনসেপ্টটা মাথায় যেন থাকে, এটার জন্য ওই প্রশ্নটা করেছিলাম। দুইজন অ্যান্সার করছেন, দুইজনই ভুল অ্যান্সার করছে, দুইজনই আদেশ 4 বা এরকম অ্যান্সার। এটা এইভাবে করা যাবে না, এইভাবে একটু ক্রিটিক্যালি থিঙ্ক করতে হবে, একটু ফিলোসফার হইতে হবে, কম করে হইবে, আপাতত দেওয়ানিতে। ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে কি করতে হবে? আগাইতে হবে। এখন ইন্টারপ্রিটার থেকেও আসতে পারে এইভাবে, এগুলো মাথায় রাখেন, দেখবেন পরীক্ষা কঠিন কিছু হবে না। ঠিক আছে, সহজই হবে। জাস্ট হচ্ছে আমার কনসেপ্ট গুলো মাথায় রাখেন। আর আমি হচ্ছে আপনার কুইজ টেস্ট নিব সামনের দিনগুলো, কুইজ একটা দিন রাখবো, সেদিন হচ্ছে কুইজ, আমি প্রশ্ন করবো আপনার অ্যান্সার করবো। সেটা পরীক্ষা না, সেটা হচ্ছে কুইজ। এবং সাথে সাথে তখন ওখান থেকে দেখবেন অনেক কিছু চলে আসছে, তারপর আমি ফাইনালি তো আপনাদেরকে সাজেশন দিব। এখন সাজেশন দিব না, এখন সব করতে হবে।
আচ্ছা, তাহলে এখান থেকে এই কথাটাই আদেশ বিধি 1 বিধি 5 একটা উদাহরণ দিয়েছি, আর এখানে এটা কি এটা বলা হচ্ছে, আমি যে কথাটা এখন বললাম ইন্টারপ্রিটার সম্পর্কে যে বলা হচ্ছে। এখন খুব গুরুত্বপূর্ণ টপিকে চলে আসছি, রায় ঘোষণার পূর্বে গ্রেফতার এবং প্রুফ। দিস পার্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট বোথ ফর এমসিকিউ অ্যান্ড রিটেন। ঠিক আছে, নট অনলি ফর এমসিকিউ অ্যালং উইথ ফর রিটেন, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আদেশ 38 39 রিটেনের জন্য এইবার আপকামিং এক্সামের, হ্যাঁ, রিটেনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আদেশ যদি আপনি চিন্তা করেন, আহ, যদি ডিপলি চিন্তা করেন, তাহলে আপনার চলে আসতেছে আদেশ 5। আদেশ 6 থেকে চলে আসছে গত বছর, আমরা এটাকে বাদ দিচ্ছি, আদেশ 5 আসবে, আদেশ 7, তারপর হচ্ছে আদেশ 17, তারপর হচ্ছে আপনার আদেশ 26, আদেশ 21, তারপর হচ্ছে আদেশ এই 38 39, ঠিক আছে, তারপর 41 43 আর 47, যে দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং লেভেল 1-এ আমি হচ্ছে 3টা ক্যাটাগরি করে দিব টপিক গুলাকে, লেভেল 1, লেভেল 2 এন্ড লেভেল 3। মানে হচ্ছে আপনি লেভেল 1টাকে বেশি ফোকাস করবেন, এই 38টা লেভেল 1-এ রাখতে রাখতে পারেন আপনি, খুব ইম্পর্টেন্ট। এটা খুব সহজ, 38টা অলরেডি পড়াই হয়ে গেছে, না পড়ার আগেই পড়া হয়ে গেছে। যদি যদি আপনি বেসিকটা মাথায় ধরে রাখতে পারেন, যেটা আমরা হচ্ছে ধারাতে পড়ে আসছি, বিভিন্ন ইস্যু পড়ে আসছি, আমরা একটু দেখলে টের পাবেন কিভাবে পড়া হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে একটু শোনা আর কি, আর কিছু না। আদেশ 38-এ রায় ঘোষণার পূর্বে গ্রেফতার এবং ক্রুক, রায় ঘোষণার পূর্বে গ্রেফতার এবং ক্রুক। তো এইখানে রায় ঘোষণার পূর্বে গ্রেফতার এবং ক্রুকের কথা আদেশ 1 থেকে, আদেশ 38-এর 1 থেকে 4-এ বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে রায় ঘোষণার পূর্বে কেন গ্রেফতার করতে হতে পারে। এখানে বলা হয়েছে যে আপনার যদি সে মামলাটাকে বিলম্বিত করতে চেষ্টা করে, যদি মামলাটাকে কোন রকম ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, যদি সে আত্মপক্ষ মানে যদি সে গোপন করে ফেলার চেষ্টা করে নিজেকে, ঠিক আছে, এবং যদি সে সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করে থাকে, সেই ক্ষেত্রে আদালত কি করতে পারে, তাকে হাজির হওয়ার জন্য আদেশ দিতে পারে এবং জামানত কেন দিবে না এই জন্য কারণ দর্শানোর নির্দেশ দিতে পারে। ঠিক আছে, তাহলে বিবাদীকে হাজির হওয়ার জন্য জামানত প্রদান করতে বলতে পারে। কেন বলতে পারে? যদি আপনার বাদী আদালতকে সন্তুষ্ট করতে পারে যে মোকদ্দমাটা সে বিলম্ব করতে চাচ্ছে, অথবা ক্ষতি করতে চাচ্ছে, অথবা সেই বিবাদী বিদেশ চলে যেতে পারে, আত্মগোপন করতে পারে, সম্পত্তি হস্তান্তর করতে পারে, এরকম যদি কোনো ইস্যু থাকে, সেই ইস্যুতে রায় ঘোষণার পূর্বেই কি গ্রেফতারের ইস্যুটা চলে আসতে পারে। বুঝছেন কিনা? রায় হইলে কি লাভ হবে যদি আসামি থাকে লন্ডন? লাভ হবে? জি না এই স্যার। জন্য এই বিষয়টা আপনার জরুরি এবং এটা বুঝতে হবে। এটা খুব সহজ। 38 39 অনেকে খুব কঠিন মনে করে, কিন্তু আমি বলবো যে দেওয়ানির আদেশের মধ্যে 38 39 এর মতো সহজ আদেশ আর কিছুই নাই। যদি আপনি আমার পূর্ববর্তী ধারার ক্লাসগুলো করে থাকেন, তাইলে আপনার কাছে এটা সহজ মনে হবে। আপনি কি এই পূর্ববর্তীতে 95 ধারা 94 ধারা পড়েন নাই? সাপ্লিমেন্টাল প্রসিডিউর, সাপ্লিমেন্টাল আপনার প্রসিডিং, যেগুলো আমরা দেওয়ান, আমরা হচ্ছে 3টা প্রসিডিং এর কথা বলছি। একটা হচ্ছে আপনার ইনসিডেন্টাল প্রসিডিং, আরেকটা হচ্ছে আপনার কি সাপ্লিমেন্টাল প্রসিডিং, হ্যাঁ, আরেকটা হচ্ছে স্পেশাল প্রসিডিং। তো এই 3টা প্রসিডিং এর মধ্যে ইনসিডেন্টাল প্রসিডিং যেটা ছিল কমিশন নিয়োগ, আইসি, তাহলে কমিশন নিয়োগটা সাপ্লিমেন্টালও না, আপনার এই ইয়াও না, ওই স্পেশালও না, এটা কি ইনসিডেন্টাল প্রসিডিং, আনুষঙ্গিক কার্যক্রম। বাংলায় আসতে পারে নিচের কোনটি আনুষঙ্গিক কার্যক্রম, তাই না? লিখিত পরীক্ষা আসতে পারে হোয়াট ডু ইউ মিন বাই ইনসিডেন্টাল প্রসিডিং, হোয়াট ডু ইউ মিন বাই সাপ্লিমেন্টাল প্রসিডিং, হোয়াট ডু ইউ মিন বাই স্পেশাল প্রসিডিং। আর স্পেশাল প্রসিডিং কোনটা? মধ্যস্থতা। এই যে একটা মামলা, দেওয়ানি মামলা শুরু করার আগেই কি বিচার্য বিষয় নির্ধারণের আগেই আপনার স্পেশাল প্রসিডিং যেটা বাধ্যতামূলক, সেটা কিন্তু করেই তারপর করতে হয় মধ্যস্থতা। তাহলে পরীক্ষায় মধ্যস্থতা না এসে আসতে পারে কি যে স্পেশাল প্রসিডিং বলতে কি বুঝো, স্পেশাল প্রসিডিং এ সংশ্লিষ্ট ধারার আলোকে বুঝাই দাও, তখন আপনাকে মধ্যস্থতা দিতে হবে। তো মধ্যস্থতা দিয়ে প্রশ্ন নাও আসতে পারে, আর এর মাথা এর বাবার দিয়ে প্রশ্ন করতে পারে। আচ্ছা, তো আর আর এই যে আদেশ 38-এ এখানে কিন্তু আমরা সাপ্লিমেন্টাল প্রসিডিংটা দেখবো। যেমন ভিটামিন, আমি বলছি মামলার কিন্তু ভিটামিন আছে। মামলার ভিটামিন কোনটা? গ্রেফতারি পরোয়ানা। মামলার ভিটামিন কোনটা? মামলার ভিটামিন হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা। মামলার ভিটামিন হচ্ছে গ্রেফতারি পরোয়ানা। এগুলা বলছি না, পরে আসছেন না 94 95 ধারার আলোকে? তো এই যে বিষয়গুলো, এটাই প্রতিফলন দেখবেন এখানে। সো দেখতে থাকুন। এই যে দেখেন, এই যে গ্রেফতার করলো, কেন গ্রেফতার করলো?
মামলার বিষয়বস্তু ঠিক রাখার জন্য, তাই তো? যাতে রায় পাওয়ার পর সে কি করে আসামির কাছ থেকে যেটা প্রত্যাশা করে এটা যেন পায় আরকি। এজন্য গ্রেফতার করা লাগতে পারে। আচ্ছা। তো এখন এখন হচ্ছে আপনার এই ৩৮ এর ১ বিধি অনুযায়ী বিবাদী যদি কারণ দর্শাতে আপনার না পারলে আদালত বিবাদীকে প্রয়োজনীয় অর্থ সম্পদ কি করতে পারে? জামানতের হিসেবে রাখতে আদালত কি করতে পারে? নির্দেশ দিতে পারে। এখন সংক্ষুব্ধ পক্ষ যদি আপনার অ্যা অ্যা এই আদেশের ফলে এই যে আপনার সংক্ষুব্ধ হয় তাহলে সে কি করতে পারে? আপিল করতে পারে। যদিও এটা একটা আদেশ, এই আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল করা যাবে। এটা কোথায় বলছে? ৪৩ আদেশে। আমরা এর আগে আদেশের ধারা পড়ছি কোথায়? ১০৪ এ। ১০৪ এর সাথে ৪৩ আদেশ মিলায়া পড়তে হবে। ১০৪ এ ছিল কি? যে যে ৪৩ আদেশ আদেশের ৪৩ আদেশের ২৫ টা ক্ষেত্রে কি করা যাবে? ওই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। নরমালি আদেশের বিরুদ্ধে রিভিশন করতে হয়। কিন্তু ৪৩ আদেশের ২৫ টা ক্ষেত্রে আদেশের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? এই আপিল করতে পারবেন যদিও আদেশ। যেমন আমরা ৭ আদেশের আপনার হচ্ছে ১০ বিধিতে পড়ে আসছি আরজি ফেরত। আরজি ফেরত একটা ডিক্রি না। আরজি ফেরত হচ্ছে একটা আদেশ। ওই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ কি করতে পারবে? আপিল করতে পারবে। এটা কিসের ক্ষমতা বলে করতে পারতেছে? ৪৩ আদেশের ক্ষমতা বলে। ৪৩ আদেশের ১ বিধির ক্ষমতা বলে ওখানে বলে দিছে। তো এইখানেও এই যে গ্রেপ্তার এই বিষয়টাতে কি করতে পারে? সংক্ষুব্ধ পক্ষ আপনার আপিল করতে পারবে। ঠিক আছে? ক্ষমতা কার? ৪৩ আদেশের বিধি ১। আচ্ছা। তো এখন আপনার আদেশ ৩৮ এর ৪ বিধিটা খুবই গুরুত্বপূর্ণ। ১ আর ২ এর পরে ৪ এ চলে আসেন। ৪ এ বলছে জামানত দাখিল করতে যদি না পারে নতুন করে জামানত দাখিল করতে যদি না পারে, তাহলে আদেশ ৮ এর আপনার ২ আর ৩ এর কারণে যদি আপনার জামানত দাখিল করতে না পারে, সেক্ষেত্রে যদি সেই আদেশ আপনার মান্য করতে না পারে, সেক্ষেত্রে আদালত এই বিবাদীকে দেওয়ানি কারাগারে পাঠায় দিবে। ঠিক আছে? কি করবে? দেওয়ানি কারাগারে পাঠায় দিবে। তো ৭ বছর দেনাদারকে আটক করার ক্ষেত্রে জিক্রির প্রদত্ত টাকার পরিমাণ যদি ৳৫০ বা তার কম হয় তাহলে ৬ সপ্তাহ আটক রাখা যাবে। এটাও কিন্তু পড়ে আসছেন। এইজন্য আমি বলব আদেশ ৩৮ খুবই সহজ। কেন বলতেছি? খুব মজার বিষয় হচ্ছে এখানে ২ টা বিষয় আপনি পড়ে আসছেন। একটা হচ্ছে বিবাদীকে যে গ্রেফতার করে ওই গ্রেফতারটা সাপ্লিমেন্টাল প্রসিডিং হিসেবে আপনি পড়ে আসছেন। তারপরে হচ্ছে আপনি অ্যা আ ধারা ৫৮ তে পড়ে আসছেন। ধারা কততে? ৫৮ তে পড়ে আসছেন। যে হচ্ছে আপনার ওই যে এই ৳৫০ র বেশি হলে যে ৬ সপ্তাহ জেল, এই বিষয়টি আবার এখানে আইনা দিচ্ছে ৩৮ এর ৪ এ। তাইলে এটা কি সহজ মনে হচ্ছে কিনা এখন? জি স্যার। আচ্ছা। তো এখন এই যে আপনার সংক্ষুব্ধ পক্ষ প্রতিকার কি আপিল। ৪৩ আদেশে বলছি এটা একটু বলেছি ৪৬ না ৪৩ হবে, হ্যাঁ? এটা একটু কারেকশন করে নেন। ৪৩ আদেশে বিধি এখন। আচ্ছা, রায় ঘোষণার পূর্বে ক্রুক। রায় ঘোষণার পূর্বে ক্রুক। এখন দেখেন ওইটা ছিল গ্রেপ্তার। এখানে ২ টা বিষয়। রায় ঘোষণার পূর্বে গ্রেপ্তার। গ্রেপ্তার সংক্রান্ত বিষয়টা আপনারা খুব গুরুত্ব দিয়ে পড়বেন। বিধি ১ আর বিধি ৪। বিধি ১ আর বিধি ৪ এই ২ টা বিষয় আমরা পূর্বে ধারাতে পড়ে আসছি। তাহলে ৩৮ থেকে ১ আর ৪ পড়বেন। কি? বলেন? ১ আর ৪ ১ আর স্যার। ৪। আচ্ছা। ১ আর ৪। এখন এখন রায় ঘোষণার পূর্বে ক্রুক। এখন আমরা চলে যাব রায় ঘোষণার পূর্বে ক্রুকে। আপ আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? জি জি না না স্যার, স্যার। এখন ক্লিয়ার হচ্ছে। না স্যার। আচ্ছা, একটু লাইনে থাকেন। আমার একটা ইয়ে নিয়ে আসবে। হ্যাঁ, কাউসার কোথায় তুমি? হ্যালো? হ্যাঁ, তুমি কোথায় আসছো? ওরে তো কষ্ট করছিস, একটু কষ্ট করে নিয়ে আসো। এটা দিয়ে যাইতে হবে। সকালে ছাত্রছাত্রী আসবে তো ওদের দিতে হবে শিট। দিতে হবে তো অন্য বিকল্প রাস্তায় আসো। বিকল্প রিক্সা-টিক্সা বা সিএনজি দিয়ে আসো। টাকা দিয়ে দিব না। বুঝছো? একটু লাইনে থাকেন। হ্যাঁ।
কাউসার, আসো আসো, তুমি আসো। এখন কি করবা? আসতে হবে তো, নাহলে তো ঝামেলায় পড়ে যাবে না। বুঝছি, ঠিক আছে, দেখো দেখো কি করা যায়, কি কর, নাহলে থাকা যাবে আমার বাসায়, না যাইতে পারলে। ঠিক আছে, আসো আসো। আচ্ছা, তো এখন এই যে দেখেন ক্রোক, ঠিক আছে, রায় ঘোষণার পূর্বে ক্রোক, রায় ঘোষণার পূর্বে ক্রোক। তো সম্পত্তি আদালতে হাজির করার জন্য ক্রোক করতে পারে। ক্রোক কেন করতে পারে? ওই সম্পত্তিটা যাতে হচ্ছে সে হস্তান্তর না করতে পারে, ঠিক আছে। এই জন্য আদালত রায় ঘোষণার পূর্বেই কি সম্পত্তি ক্রোক করতে পারে, বিষয়বস্তু ঠিক রাখার জন্য। এটা মনে রাখবেন। তাহলে ক্রুক আবার প্রত্যাহারও করতে পারে, যদি মামলার আপনার জামানত দিয়ে দেয় তাহলে প্রত্যাহার করে ফেলবে। মামলা যদি কোনো কারণে খারিজ হয় প্রত্যাহার করে ফেলবে, ঠিক আছে। তাহলে ক্রুকের আদেশ এবং হচ্ছে আপনার কারণ দর্শানো বা জামানত দাখিল না করলে ক্রুক, জাস্ট একবার রিডিং দিয়েন আপনারা, 5 আদেশটা পড়বেন, 6টা দেখবেন। এই যে দেখেন, এই না করলে ক্রুক করবে, আর ক্রুকটা আবার প্রত্যাহার হইতে পারে 9 বিধিতে বলছে 2টা কারণে প্রত্যাহার হইতে পারে, ঠিক আছে। কি কারণে? যদি জামানত দিয়ে দেয়, আর হচ্ছে কি, যদি হচ্ছে বিবাদী আহ, জামানত দিয়ে দেয় আর মামলা যদি খারিজ হয় তাহলে প্রত্যাহার হয়ে যাবে ক্রুকটা। তাহলে পরীক্ষা আসতে পারে ক্রুক কি কারণে প্রত্যাহার হইতে পারে, কতে খতে দিল এভাবে দিতে পারে। আর কি ক্রুক করা যাবে না এটা বলছে 12তে, কৃষিজাত দ্রব্য ক্রুক করা যাবে না, বারবার বলছি, বারবার মানে 12 বিধি, কৃষিজাত দ্রব্য ক্রুক করা যাবে না কিন্তু, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর লাগবে না। তাহলে 12 আদেশ 38 শেষ। এখন আমরা চলে যাব আদেশ 39-এ। এখন হচ্ছে আদেশ 39, অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন আদেশ, ঠিক আছে। অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন আদেশ। তো এই যে নিষেধাজ্ঞাটা, আপনার নিষেধাজ্ঞা তো সবাই জানেন, কোনো কাজ করতে বিরত রাখা, এটা হচ্ছে নিষেধাজ্ঞা। তো এখন নিষেধাজ্ঞাটা 2 ধরনের আমরা জানি, স্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা। এটা নিয়ে আর আমি কথা বলবো না আজকে, কারণ নিষেধাজ্ঞা নিয়ে আগে কথা বলছি। তো 39 আদেশে অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কথা বলছি, এটাও আপনারা পড়ে আসছেন। এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা, এটাও কিন্তু একটা আপনার মামলার ভিটামিন। কিরকম? কেউ যদি সম্পত্তি হস্তান্তর করতে চায়, বিক্রি করতে চায়, তাইলে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়। ওইটার সাথে কিন্তু মিল আছে, জাস্ট হচ্ছে আপনাকে বিধিগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। জাস্ট হচ্ছে, এই মনির ভাই আপনি বুঝতেছেন, কাজী মনির হুসাইন? আচ্ছা, আপনার কথা শুনছি না, আপনি মনে হয় মোবাইলে ইয়ে আছেন, যাই হোক, আপনার কথা শুনতে পাচ্ছি না আমি। আপনি মোবাইলটা মিউট করে বললেন, পরে কিছু বলতে চাই, আনমিউট করে। আচ্ছা, ঠিক আছে, তারপর অস্থায়ী নিষেধাজ্ঞা, ঠিক আছে। তো যে সকল ক্ষেত্রে আপনার অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর হইতে পারে, আমি কি বলছি, যে সম্পত্তি বিনষ্ট, হস্তান্তর, বিক্রি, অপসারণ, ঠিক আছে, হস্তান্তর, বিনষ্ট, বিক্রি, অপসারণ, এই সমস্ত ইস্যুতে কি হইতে পারে, আপনার অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর করতে পারে আদালত। আর এই ক্ষেত্রে প্রতিকার হচ্ছে আপিল। অস্থায়ী নিষেধাজ্ঞার যদি কেউ সংক্ষুব্ধ হয়, প্রতিকার আপিল। যদিও এটা একটা আদেশ, আমরা 43 আদেশের ক্ষমতা বলে সাইডে দেখেন লেখা রাখছি, 43-এর বিধি 1, আমরা আপিল করতে পারবো। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞাটা দেওয়া হয় মামলার বিষয়বস্তু ঠিক রাখার জন্য। সম্পত্তি বিনষ্ট, হস্তান্তর, বিক্রি, অপসারণ, দেখেন সহজ লাগতেছে? এই দেখেন সহজ লাগতেছে না? জি স্যার। তাহলে 38-এর সাথে কিন্তু মিল আছে, কিন্তু অত কঠিন কিছু না। লিখিত পরীক্ষার্থীরা এইভাবে লিখলেই হবে, এইভাবে পড়লেই হবে। এই দুইটা আপনার গুলায় ফেলার কোনো সুযোগ নাই, খুব সহজ। কিন্তু আপনি যদি মেন বই পড়তে যান, আপনি যদি বেয়ারেক পড়তে যান, আপনার মাথা নষ্ট হয়ে যাবে, আপনার মন থাকবে না। যেটা আমি বইয়ের মধ্যে কি একদম যারা দুর্বল ছাত্র আছেন, যারা দুর্বল বুঝেন না, ওদের জন্য খুব সহজ করে গুড গুড করে লিখে দিছি, যাতে হচ্ছে কি খুব সহজ হয়, একদম ছক আকারে ছোট্ট করে, মানে সার কথাটা। আচ্ছা, তো এখন দেখেন, এইটাতে নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার ফলাফল, এই নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে আপনার হচ্ছে কি হবে, ঠিক আছে। যদি আপনার এই সম্পত্তি আপনার ক্রোকের আদেশ দেয়, আর যদি সম্পত্তি যদি আপনার আপনার অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়, সেইটা যদি করে ফেলে, সেই ক্ষেত্রে আপনার এটা যদি আদেশ যদি না মানে, তাইলে
দেওয়ানি কারাগারে নিতে পারে, নিয়ে কি করতে পারে 6 মাসের আটক আদেশ সিভিল প্রিজনে রাখতে পারে, দেওয়ানি কারাগারে জেল হতে পারে। আর এই ক্রুক আদেশ 1 বছরের বেশি বলবৎ থাকবে না। ঠিক আছে, এই আর কি। সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে পারে 43-1। এখন দেখেন নিষেধাজ্ঞা মঞ্জুর করার পূর্বে নোটিশ দিতে হবে, বিধি 3 বলছে। তাহলে 1 আর 2 খুব গুরুত্বপূর্ণ। আর আদেশ 38-এর 1 আর 4 যে কথা বলছে, 39-এর 1 আর 2 যার যার জায়গায় দাঁড়িয়ে মোটামুটি ওই কথাটাই বলার চেষ্টা করছে, একটু খেয়াল করে এইভাবে মিলে পড়ে নেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এগুলো দরকার নাই। 3-3 আপনার যারা একটু অ্যাডভান্স লার্নার এরা একটু দেখে রাখেন। আর নিষেধাজ্ঞার আদেশ আপনার পরিবর্তন রদ করা যাবে, এটা বলছে। জাস্ট ইনফরমেশনটা মনে রাখেন। কর্পোরেশনের প্রতি নিষেধাজ্ঞা হইলে কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা বাধ্যতামূলক। কোন একটা কর্পোরেশনকে নিষেধাজ্ঞা দিচ্ছে মানে কর্মচারীদের নিষেধাজ্ঞা দেওয়া হয়ে গেছে, এই আর কি। আর অপর পক্ষের শুনানি ব্যতীত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া যাবে না, শুনানি ব্যতীত আদেশ দিবে না, এটাই বলছে। অপর পক্ষকে শুনানি ছাড়া আদেশ দিবে না। আর সরকারি কাজে কি করবে না, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিবে না, নোটিশ জারি না করে, শুনানি সুযোগ না দিয়ে। কারণ এটা জনগুরুত্বপূর্ণ কাজ, এখানে অস্থায়ী নিষেধাজ্ঞা এগুলোই বলা হয়েছে। জাস্ট একবার রিডিং দিলে আমি সার কথাটা বলে দিছি। ঠিক আছে, নোটিশ দিতে হবে, নোটিশ দিতে হবে, অপর পক্ষকে নোটিশ দিতে হবে। আর কিছু লাগবে না, যতটুকু করলেই চলছে অস্থায়ী নিষেধাজ্ঞা থেকে। ঠিক আছে, তারপর আদেশ 40-এ রিসিভার। রিসিভার তো জানেননি, এটা দারোয়ানের মতো কাজ করে। রিসিভারের একটা নিয়োগ থাকে, রিসিভারের একটা পারিশ্রমিক থাকে, রিসিভারের একটা কর্তব্য থাকে, রিসিভারের একটা দায়িত্ব থাকে। এগুলো নিয়ে এখানে কি কথা বলছে, জাস্ট এই বিষয়গুলো মনে রাখেন। রিসিভার নিয়োগ, আদেশ 40-এর বিধি 1, পারিশ্রমিক, এটা এখানে বলছে। আর কিছু লাগবে না। তারপর আদেশ 41, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি সামনের ক্লাসে পড়াইতে চাচ্ছি। আজকে পড়াইলে আপনার একটু সমস্যা হবে। আদেশ 41 অনেক ইনফরমেশন আছে, এটা আজকে পড়াইলে আপনারা গুলায় ফেলবেন, আরেকটা ক্লাস লাগবে। তারপরে আমরা আদেশ 43টা বলে দিই। আদেশ 43টা উপরের যেগুলা পড়ছি এটার সাথে যথেষ্ট মিল আছে আদেশ 43টা, এই জন্য 43টা পড়াবো। সামনে আরেকটা ক্লাস করব, ওই ক্লাসে 41 আগে পড়াবো, পড়ায়ে তারপর 47 পড়ায়ে, আর যদি কিছু বাকি থাকে ওটা পড়াবো। তারপরে একদম সব শেষ করে আদেশ 21টা পড়াবো। ঠিক আছে, তাহলে 41টা আপনার বাকি থাকলো, এটা সামনের ক্লাসে দেখাবো। এখানে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে এই জন্য। তাহলে এখন 43-এ আছেন, 43 আপনারা পারবেন যে কোন কোন আদেশের বিরুদ্ধে আপনার আপিল করা যায়। যে দেখেন আদেশ 7-এর 10 বিধি। ঠিক আছে, যে দেখেন আরজি ফেরতের বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন। আদেশ 8-এর 10 বিধি। আদেশ 9-এর আপনার 9 আর 13 এগুলা বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন। আদেশ 10-এর 4 আপিল করতে পারেন। তারপর হচ্ছে আপনার আদেশ 35-এর আপনার দাবিদারের বিরুদ্ধে মামলা সংক্রান্ত যে কোনো আদেশের বিরুদ্ধে আপিল করতে পারেন। এই যে দেখেন 3, 4, 6 এই সমস্ত বিধির বিরুদ্ধে আপিল করতে পারেন। আদেশ 38 একটু আগে পড়ে আসছি, বিধি 2, 3, 6 থেকে যে সমস্ত ঘটনা উদ্ভব হয় এর বিরুদ্ধে আপনার গ্রেফতার প্রুফ সংক্রান্ত যে কোনো আদেশের বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন। তারপর 39 একটু আগে পড়ে আসছি, 1, 2, 4, 10 এই সমস্ত ইস্যুতে অস্থায়ী নিষেধাজ্ঞার সংক্রান্ত যে কোনো আদেশের বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন, অন্তর্বর্তীকালীন যে কোনো আদেশের বিরুদ্ধে আপিল করতে পারেন। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারেন, এটা আপনি কোত্থেকে বুঝছেন, কে দিছে এই ক্ষমতা? অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করা যাবে এই ক্ষমতাটা কে দিছে? অর্ডার প্রতিটি রুল 1 41 আদেশ। না না, 39 আদেশের 1 দিছে ক্ষমতা। 39 আদেশের 1, 2 এর ঘটনার থেকে যদি কোনো অস্থায়ী নিষেধাজ্ঞার আপনার ইস্যু আসে, সেখানে যদি কেউ সংক্ষুব্ধ হয়, তাহলে ওই ব্যক্তি 43-এর 1 বিধির ক্ষমতা বলে কি করতে পারবে? আপিল করতে পারবে, আপিল করতে পারবে। আপিল করতে পারবে। তাহলে এই যে ক্ষমতা, এই যে দেখেন 43-এর 1 বিধি কিন্তু, আর ওগুলা কিন্তু ওই ছকগুলা কিন্তু 43-এর 1-এ বলছে যে এই আদেশের বিরুদ্ধে তুমি কি করতে পারবা? আপিল করতে পারবা। বুঝছেন কিনা? এখানে 7-এর 10 অনুযায়ী আপিল না, আপিলটা হচ্ছে 7-এর 10-এর ইস্যুটা 43-এর 1 বিধি বলছে আপিল করতে পারবা, এই জন্য আমরা আপিল করতে পারি। তারপর রিসিভার সংক্রান্ত যে কোনো ইস্যুতে আপিল করতে পারবেন। আর আপিল যেহেতু 41 আদেশ পড়াই নাই, এখানে আপিল মঞ্জুরের কিছু ইস্যু আছে, না মঞ্জুরের কিছু ইস্যু আছে, পুনর্বিচারের কিছু ইস্যু আছে, ওগুলোর বিরুদ্ধে আপিল করা যাবে। এটা 41 সামনের ক্লাসে পড়াবো। তাইলে এখন এটা আমি আরো কিছু জিনিস বাদ দিছি,
যেগুলা পরীক্ষায় আসে এগুলোই নেওয়ার চেষ্টা করছি, আর বাকিগুলো সাধারণত আসে না, ওই জন্য ওগুলো বাদ দিচ্ছি। আপনারা চাইলে বাকিগুলো পড়ে ফেলতে পারেন দেয়ার এক থেকে। ঠিক আছে? তাহলে এই সমস্ত আদেশের বিরুদ্ধে কি করা যাবে? আপিল করা যাবে। এটা পড়ে ফেলবেন। সামনের ক্লাসে আমরা ৪১, ৪৪, ৪৬, ৪৭ আর অন্যান্য কিছু ইস্যু নিয়ে স্টাডি করব। আমার ক্লাস আজকে এতটুকুই, এখানে শেষ হচ্ছে। আর যারা সকালে আসতেছেন, ঠিক আছে? তারা কখন আসবেন? ৮টায়? ইনশাল্লাহ স্যার জি ৮টা বাজে স্যার। স্যার ৯টায় হলে হয়, কারণ সকালবেলা তো আমাদের চাষারাতে স্যার ওই এটা থাকে, গোল চত্বরটায় শহীদ মিনার অনেক জ্যাম আর আসবেন না? জি কিন্তু স্যার। সকাল সকাল আসলে জ্যাম থাকে না স্যার, সকালে না না আসলে না, জ্যাম থাকে প্রভাত ফেরিটা সকালেই শুরু হয়ে যায়। আচ্ছা, পরে স্যার না। কালকে জ্যাম কি রাস্তায়? আচ্ছা আপনারা চেষ্টা করেন ৮টা ৮:৩০ মধ্যে আসার জন্য। জি ঠিক আছে? স্যার। ওকে। জি স্যার, ঢাকা এসে ফোন দিব। ফোন দিয়েন। আমি ঘুমে থাকবো, ঘুম থেকে উঠেন। জি স্যার। আচ্ছা, স্যার একটা ঠিক আছে। প্রশ্ন ছিল স্যার, বলতে পারি? বলেন, বলেন। স্যার এই যে আদেশ ২৬-এ বলছে কমিশন নিয়োগ, আবার ওই ধারা ৭৫-এ বলছে কমিশন নিয়োগ করার প্রণালী, কার্যপ্রণালী যেগুলা। তো হুম। এখান থেকে আমরা কি দুটাই আলাদা আলাদা ভাবে লিখবো, না একটা একসাথে লিখলেই হবে, সেটা বুঝাই। দুইটা রেফারেন্স দিবেন। যদি কমিশন থেকে কোনো প্রশ্ন আসে লিখিত পরীক্ষায়, তখন আপনার আদেশ ২৬-এর রেফারেন্স দিয়ে লিখবেন, আদেশ এই ৭৫-এর রেফারেন্স দিয়েও লিখবেন। ঠিক আছে? ওকে? আর এখানে আপনার যদি আসে যে আপনার যে আমি যেটা ইংলিশ টার্ম দিয়ে বলছি যে ইনসিডেন্টাল প্রসিডিং কি, সেক্ষেত্রে আপনার কমিশনটা কিন্তু চলে আসতেছে ইনসিডেন্টাল প্রসিডিং। হ্যাঁ? এই বিষয়টা মাথায় রাখবেন। আইসি, আই দিয়ে ইনসিডেন্টাল, সি দিয়ে কমিশন। আচ্ছা, তো এখন আমাদের আপনার হচ্ছে এই যে আপনার এই আদেশ ৩৮ এবং ৩৯ যেটা খুব কঠিন মনে হতো, এখন কিন্তু সহজ হয়ে গেছে। আমি আবারও আদেশ ৩৮ টা ১ মিনিটে রিভিউ দিয়ে দিচ্ছি। আর এটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটা থেকে এমসিকিউ তো ধরেন যে ১-২ মার্ক আসবে, লিখিততেও আসবে। তো এখানে আদেশ ৩৮ এর যে বিষয়টা, রায়ের পূর্বে গ্রেফতার এবং ক্রোক। তো রায়ের পূর্বে গ্রেফতার কেন করা হয়? যাতে আসামি আত্মগোপন না করতে পারে, যাতে মামলা বিলম্বিত না করতে পারে, কোনো ক্ষতি না করতে পারে। আর হচ্ছে আপনার আসামি যদি আপনার এই উম লুকায়া যায়, পলায়া যায়, তাইলে তো মামলার রায় হয়েও লাভ নাই। সেজন্য রায়ের পূর্বে গ্রেফতার করা লাগে। আমি বলতেছি যে গ্রেফতারটা হচ্ছে মামলার একটা ভিটামিন। শরীরের ভিটামিন যেমন ক্যালসিয়াম, তারপর ভিটামিন বি কমপ্লেক্স, তারপর হচ্ছে এগুলা। ঠিক আছে? ভিটামিন সি যেমন শরীরের জন্য ভিটামিন, আর মামলার ভিটামিন হচ্ছে গ্রেফতার এবং অস্থায়ী নিষেধাজ্ঞা। তো এই আদেশ ৩৮ এ কি গ্রেফতার নিয়ে কথা বলছে। তো গ্রেফতারটা এইখানে পড়বেন, তারপর ৪ এ পড়বেন যে গ্রেফতার এই যে জামানত যদি কেউ না দেয় বা আদেশ যদি অমান্য করে, সেক্ষেত্রে আদালত তাকে কি সিভিল প্রিজনে পাঠাইতে পারে। আর এখানে ইয়েটা যেটা শাস্তিটা ৳৫০ ডিক্রি, টাকার পরিমাণ ৳৫০ বেশি হলে ৬ সপ্তাহ, কম হলে ৬ মাস। খুব সহজ। ১ আর ৪ মনে রাখবেন ভালো করে। ১ আর ৪ যেটা আপনারা ৫৮ ধারাতেও পড়ে আসছেন এই বিষয়টা। ঠিক আছে? আর ওইটা পড়ে আসছেন ৯৪, ৯৫ ধারার আলোকে এই এই বিষয়টা, গ্রেফতারের ইস্যুটা। তাইলে এইভাবে আপনারা এটা পড়বেন। তারপর ক্রুকের বিষয়টা আদেশ ৫ এ বলছে যে সম্পত্তি ক্রুক করতে পারে যদি আদালতকে আপনার করা না যায়। তো এখন এই যে ক্রুকের বিষয়টা, আবার ক্রুক হচ্ছে আপনার প্রত্যাহারও করতে পারে আদালত ২ টা কারণে এই ইস্যুটা। আরেকটা হচ্ছে কিছু জিনিস ক্রুক করা যাবে না। কৃষিজাত দ্রব্য এগুলা ক্রুক করা যাবে না। এই ইস্যুটা মাথায় রাখবেন। তারপর অস্থায়ী নিষেধাজ্ঞা কি? আমি একটা রিভিউ করছি শর্টকাট আরকি। অস্থায়ী নিষেধাজ্ঞাটা কি? নিষেধাজ্ঞা তো আমরা পড়েই আসছি। নিষেধাজ্ঞা স্থায়ী আছে, অস্থায়ী আছে। তো এর মধ্যে হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে একটা নিষেধাজ্ঞা। যেটা হচ্ছে মামলার ভিটামিন হিসাবে কাজ করে। মামলার বিষয়বস্তু ঠিক রাখার জন্য মামলার ভিটামিন, এইজন্য আমি এটাকে বলব। ঠিক আছে? তো অস্থায়ী নিষেধাজ্ঞা না দিলে কি হয়? মামলার বিষয়বস্তু ঠিক থাকে না। বিষয়বস্তু ঠিক থাকে না কেমনে? ওই যে জায়গা যদি বিক্রি করে ফেলে, জায়গা না, ধরেন যে গাছপালা বিক্রি করে ফেললো, গাছপালার টাকা তো আর আপনি পাইলেন না। ৳১০০ কোটি গাছ বিক্রি করে ফেললো। আপনি রায় পাইছেন, জায়গা পাইছেন, গাছ তো আর পান নাই। গাছ যাতে না কাটতে পারে সেজন্য অস্থায়ী নিষেধাজ্ঞাটা দেওয়া হয়। কেন দেওয়া হয়? এই যে দেখেন সংশ্লিষ্ট সম্পত্তি বিনষ্ট, ধ্বংস, হস্তান্তর, বিক্রি, অপসারণ না করার জন্য আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারে। আর এই অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করা যাবে। এটা একটা আদেশ, সাধারণত রিভিশন করার কথা। কিন্তু এটার বিরুদ্ধে আপিল করতে পারতেছেন। এই ক্ষমতাটা দিচ্ছে কে? ৪৩ এর ১ বিধি।
43-এর 25টা বিষয় আছে, ওই সমস্ত বিষয়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। তাহলে আদেশ 38-এর যে সমস্ত গ্রেপ্তার ইস্যু, ওই ইস্যুটার বিরুদ্ধে আপনি আপিল করতে পারে সংক্ষুব্ধ পক্ষ। আর যদি অস্থায়ী নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করে, এখানেও সংক্ষুব্ধ পক্ষ কি করতে পারে, আপিল করতে পারে। সাধারণত রিভিশন করার কথা, কিন্তু রিভিশন করা যাবে না, যেহেতু 43-এর 1-এ বলছে কিছু কিছু আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। যেখানে আমরা আর্জি ফেরতের ইস্যুটা দেখছি, যেখানে আমরা রিসিভার সংক্রান্ত ইস্যুটা দেখছি, যেখানে এই ইস্যুগুলো আমরা দেখছি, ওই ইস্যুগুলো আপনারা মাথায় রাখবেন। তারপর হচ্ছে নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার ফলাফল 39 থেকে 1 আর 2 পড়বেন, কি 6 মাস দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে, এই বিষয়টা বলা হয়েছে। আর এখানেও কি আপিল করতে পারবে। আর এখানে বলা হচ্ছে যে নিষেধাজ্ঞা আপনার কর্পোরেশনের প্রতি দিলে কর্মকর্তাদের উপর দেওয়া হয়েছে, এটা ভাববেন। আর কর্পোরেশন নিষেধাজ্ঞা দেওয়ার জন্য অবশ্যই নোটিশ দিতে হবে আগে, ঠিক আছে। আর সরকারি কাজে নিষেধাজ্ঞা দেওয়া যায় না। আর যদি নিষেধাজ্ঞা দিতেই হয়, সেক্ষেত্রে আপনার সরকারি উকিলকে নোটিশ জারি না করে, শুনানি সুযোগ না দিয়ে আপনার সরকারি কাজে নিষেধাজ্ঞার আদেশ দিবে না। কারণ এটা জন উন্নয়নমূলক কাজ, এখানে নিষেধাজ্ঞা দিলে ব্যাঘাত ঘটবে। বেসরকারিটা সেম, আপনার হচ্ছে কি করবে, আদালত নোটিশ প্রদান দিবে। আচ্ছা, তো এখন হচ্ছে এই আদেশ 39 থেকে এতটুকু পারবেন, তারপর রিসিভারে চলে যাবেন। রিসিভার তো বলেই দিছি, এইভাবে পড়েন। তারপর আদেশ 41টা গুরুত্বপূর্ণ, এটা আমরা সামনের ক্লাসে আদেশ 41 থেকে শুরু করব। কারণ এখানে হচ্ছে রিঅ্যাডমিশন, রিহেয়ারিং নিয়ে অনেক ঝামেলা আছে। এটা যদি বলি তাহলে আপনার মাথায় একটু প্যাঁচ থাকতে পারে। এখানেও মুলতুবির একটা ইস্যু আছে, ঠিক আছে, এই আদেশ 41-এ, ঠিক আছে। এখানে আপিলের একটা মেমোরেন্ডাম আছে, মুলতুবির ইস্যু আছে। তারপর যদি আপনার আপিল যে করছে, সংক্ষুব্ধ পক্ষ আপিল করে, আপিলকারী বাদী বিবাদী কে সংক্ষুব্ধ হয়েছে, এটা হচ্ছে মামলার গ্রাউন্ডস থেকে যে সংক্ষুব্ধ হয়, সেই সংক্ষুব্ধ পক্ষ আপিল করবে, তখন সে আপিলকারী হবে। আর বাকিটা হচ্ছে প্রতিবাদী হবে, রেসপন্ডেন্ট হবে। তাহলে এই যে আপিলকারী, ঠিক আছে, আপিলকারী যদি না আসে, তাইলে একটা ঘটনা আছে, হ্যাঁ, না আসলে আবার সেখানে আপনার যদি আপিলটা আপনার খারিজ হয়ে যায়, সেক্ষেত্রে আপিলটা আবার পুনরায় বহালের জন্য আবেদন করতে হয়, সেখানে রিঅ্যাডমিশন আছে। এখন আমি ডিটেলস বলবো না। তো আপিল আবার পুনরায় গ্রহণের জন্য আবেদন করতে পারে। এগুলো যদি এখন বলি, ধারা উল্লেখ করে, তখন আপনার মাথায় টেস্ট লাগবে। এই জন্য আমি হালকা একটু বলে রাখতেছি, সামনের ক্লাসে এটা ডিটেলস পড়াবো। আবার যদি বিবাদ আপিলের রেসপন্ডেন্ট যদি আপনার এই না আসে, তখন একতরফা যদি ডিক্রি দিয়ে দেয়, সেটাকে আপনার করার জন্য, এই পুনরুজ্জীবিত করার জন্য মামলা, তখন আবার সেখানে রিহেয়ারিং এর জন্য আপনার কত দিনের মধ্যে করবে, কত টাকা খরচ দিবে, এই ইস্যুটা আছে। এটা আমরা সামনের ক্লাসে করবো। আর করবো হচ্ছে মামলার রিমান্ড বা পুনর্বিচারের জন্য। দেওয়ানি মামলার রিমান্ড হচ্ছে পুনর্বিচার, ফৌজদারি মামলার মতো না। এটা কোথায় আছে, তারপর রায়ের মধ্যে কি থাকবে, এই তারপরে হচ্ছে রায়ের নকল দিবে, এটা, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা সামনের ক্লাসে দেখবো। আর আমি এট এ গ্লান্স একটু হালকা আপনাকে একটা নলেজ দিয়ে রাখলাম আর কি। ঠিক আছে। এরপর আমরা 47 আদেশের রিভিউ করবো, রেফারেন্স করবো, নিশ্চয়ই আপিল করবো। তাহলে আজকের ক্লাসটা আমরা শেষ করবো। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? আর আপনারা আরেকটা বিষয়, আদেশ 1 থেকে আরেকটা বিষয় আমি বলি নাই। আদেশ 1-এর 10-এর 2 উপবিধিটা একটু পড়ে ফেলবেন। আদেশ 1-এর 10-এর 2, এটা আপনারা মূল বই থেকে পড়বেন, বেয়ার 1 থেকে। আদেশ 1-এর 10-এর 2, আদেশ 1 বিধি 10 উপবিধি 2, ঠিক আছে, এটা একটু করে নিন। ওখানে বলছে পক্ষভুক্তির ইস্যুটা, কোনো বাদী বা বিবাদী যদি পক্ষভুক্ত না হয় কোনো মামলায়, তখন আদালত কি করতে পারবে, পক্ষভুক্তি করতে পারবে। মামলার যে কোনো সময়, যে কোনো পর্যায়ে আদালত পক্ষভুক্তি করতে পারবে। হ্যাঁ, এটা এখান থেকে একটু ক্রিটিক্যাল প্রশ্ন আসার সুযোগ আছে। হ্যাঁ, যদিও আমি এটা বাদ দিয়েছিলাম, এটা আপনারা একটু মাথায় রাখেন। ঠিক আছে। তাহলে নতুন জাস্ট হচ্ছে ইনকর্পোরেট করবেন আদেশ 10-এর বিধি 2টা। আদালত পক্ষগণকে বাদও দিতে পারে, আবার যুক্তও করতে পারে, পক্ষভুক্তিও করতে পারে, আবার পক্ষ থেকে বাদও দিতে পারে। মামলার যে কোনো পর্যায়ে আদালত যে কোনো পক্ষের আবেদন ক্রমে এই কাজটা করতে পারে। ঠিক আছে, বাদী বা বিবাদী যেই হোক না কেন, আদালত সংযুক্ত করতে পারে। এখন যদি এখান থেকে একটা প্রশ্ন আসে, কেন বলতেছি, ধরেন যে একটা প্রশ্ন এরকম আসলো যে আপনার দুইজনের মধ্যে মামলা চলতেছে, এখন যে জায়গা নিয়ে মামলা চলতেছে, ওই জায়গাটা দখলে যে আসে, উনাকে মামলাতে আপনার এই যুক্ত করা হয় নাই, সেক্ষেত্রে ওই লোকের প্রতিকারটা কি হবে? তখন ওই লোক কি 10-এর 2, আদেশ 1-এর 10-এর 2 উপবিধি দিয়ে সে কি পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারে। এই রিলেটেড প্রশ্ন ওই রিটেনে আনবো, দেখাবো। ঠিক আছে, বুঝছেন? ক্লিয়ার? আর একটা বিষয় যেটা আমি হচ্ছে আমার যে অফলাইন ব্যাচ আছে, ওদের জন্য একটা শীট রেডি করছি, দেওয়ানি কার্যবিধি। ঠিক আছে, এই টোটাল
ইয়ের আলোকে প্রশ্ন উত্তর। এটা যেহেতু একটা শিট রেডি হয়েছে এই জন্য আর আপনাদেরকে এটা বলতেছি না আর কি। হ্যাঁ, ঠিক আছে। আপনার 7টা রেডি হলে যদি কারো নিতে হয় একসাথে নিয়ে যান, কারণ এটা একটা একটা করে রেডি করতেছি। মাত্র একটা সাবজেক্ট রেডি হয়েছে, আর লিখিত কাজ চলতেছে, ওইটাও রেডি হবে। যেহেতু একটা রেডি হয়েছে, আপনারা যদি 7 বার নেন তাহলে 7 বার কুরিয়ারের খরচ লাগবে। ওইটার দরকার নেই। আপনার হচ্ছে মার্চের 4-5 তারিখের দিকে সব রেডি হয়ে যাবে, তখন আপনার নেন, এর বাইরে প্রশ্ন আসবে না, এখান থেকে সব প্রশ্ন আসবে ইনশাল্লাহ। ওভাবে রেডি করছি আর কি জিনিসটা, এবং টপিক ওয়াইজ এই শীটটাকে রেডি করছি। এটা আপাতত যারা অফলাইনে কালকে আসতেছে ওদেরকে দিচ্ছি সাপ্লিমেন্ট। এটা হচ্ছে কোচিং ম্যানুয়াল, আমি লবণ স্পেশাল সাপ্লিমেন্ট এটা, ঠিক আছে। বুস্ট ইউর ক্যারিয়ার উইথ অ্যাম্বিশন স্পেশাল সাপ্লিমেন্ট, ঠিক আছে। তো এই সাপ্লিমেন্টটা ওদেরকে দিচ্ছে আপাতত, ওদেরকে যাত্রা শুরু করি। আর আপনার এখানে বেশ কয়েকজন, প্রায় 8-10 জন আমার সাথে যোগাযোগ করে রাখছেন, আপনাদেরকে যেন নোটটা দিই। তবে আমি বলবো যে নোট যদি নিতে হয় সেটা এখন না, আপনার 7টা রেডি হলে একসাথে নিতে বলবো আর কি, ঠিক আছে। এই আর কি বিষয়, এটাই হচ্ছে মেসেজ। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম আমরা স্যার, হচ্ছে ক্লাসটা হ্যাঁ অনেক জি ভালো লাগছে। আচ্ছা, ক্লাসটা অনেক সহজ ছিল স্যার। হুম। স্যার ওইটা কি শুধু আসসালামু এমসিকিউ আলাইকুম না স্যার। রিটেনও শিট স্যার? রিটেন একটা কাজ চলতেছে চলমান, হ্যাঁ, রিটেনের কাজটা চলমান, সাজানো গোছানোর কাজ চলতেছে, সময় লাগে। ফৌজদারিটা রেডি হয়ে গেছে, তো এইগুলো একটা একটা করে তো আপনার কয়েকজন বলছে ওদের পাঠাইতে, কিন্তু আমি চাচ্ছি না একটা একটা করে পাঠাই আর কি। একটা একটা করে পাঠাইলে আপনার অনেক টাকা খরচ হবে। ওই যদি নিতে মন চায় একবারে নিয়ে নিন। স্যার আর অন্তত অফলাইনের জন্য পিডিএফটা হোয়াটসঅ্যাপে। না, পিডিএফ দেওয়া যাবে না, পিডিএফ দেওয়া যাবে না। ওটা আমি পরবর্তীতে ইয়েতে করবো তো, বইয়ের সাথে অ্যাটাচ করবো, পিডিএফ দেওয়া যাচ্ছে না। পিডিএফ দিলে দেখা যায় সবাই এগুলো নিয়ে উন্মুক্ত হয়ে যাবে, ওটা আমি করতে পারছি না, ঠিক আছে। আর কিছু? তো ঠিক আছে, ভালো থাকেন, আহ ভালো কিছু করেন। আর আমি চাচ্ছি যে আপনারা সবাই আইনজীবী হন, ওভাবেই প্রস্তুতি নেন, ইনশাল্লাহ হয়ে যাবেন, ঠিক আছে। জি স্যার, দোয়া করবেন আল্লাহ স্যার। ভরসা। আর আপনারা স্যার হচ্ছে রমজান সামনে, স্যার আমাদের জন্য দোয়া করবেন। হুম, আর আপনারা হচ্ছে একটু চোখ কান খোলা রেখে পড়েন, আর আমার এই প্রশ্ন উত্তর পার্ট গুলা পড়েন। পরীক্ষা দিয়ে এসে দেখবেন অনেকগুলা চলে আসছে, তারপর আমি আরেকটা সাপ্লিমেন্ট দিব, তারপর পরীক্ষার আগে ফাইনালি একটা সাপ্লিমেন্ট দিব, একদম ফাইনাল সাপ্লিমেন্ট। সেটা আপনার হচ্ছে খুব কনসাইজ করে, ওইটা এখন না, এটা এখন দিলে আপনি ওইটার মধ্যেই করবেন, তারপর দেখা যাবে ঝামেলায় হবে। ওটা হচ্ছে একদম একদম কোর জিনিসগুলা নিয়ে, একদম যেগুলা হচ্ছে না পড়লেই না, কিছু জিনিস বাদ দিয়ে দিয়ে রিক্সি হবে এটা। ওইটা দিব জাস্ট চেক করলাম পরীক্ষার শেষে 1 ঘন্টা, যাতে আপনি কভার হয় ওইটা দিয়ে। হ্যাঁ, ওইটা দিব। এখন পড়তে থাকেন, আর হচ্ছে কিছু এমসিকিউ রেডি করতেছি মডেল টেস্টের মতো করে, যেগুলো আমি দিয়েছি গ্রুপে। আপনারা কি দেখেন? আমার তো মনে হয় দেখেন না, আর তো দিয়ে লাভ নাই তো। তো আপনাদেরকে, না স্যার, আপনারা দেখি কি তো। গ্রুপে যে বেশ কিছু এমসিকিউ দিছি, আপনারা তো কোনো রিয়াকশন নাই, কেউ কোনো উত্তর দেন না, কোনো রিয়াক্ট করে না। রিয়াক্ট করলে জি আমি তো বুঝতে স্যার। পারতেছি যে আপনারা দেখছেন। আপনারা ওখানে একটা রিয়াক্ট দিয়েন, তাইলে আমি বুঝতে পারবো যে আপনি কি অবজার্ভ করছেন। যদি আপনি রিঅ্যাক্ট না করেন, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো না যে আপনারা দেখতেছেন কিনা। আমার মনে হয় যে আপনারা দেখতেছেন না, তখন কিন্তু আমি আর দিব না এগুলা, বুঝছেন কি? আজকে অনেকগুলা আপনার এমসিকিউ দিছি কিন্তু জি বেশ স্যার, দেখি। কয়েকটা জায়গা থেকে। জি স্যার, তো দেখছি। তো আপনি দেখছেন কি দেখছেন না, আবার একটা প্রশ্ন করলে উত্তরও দেন না। জি স্যার, জি দিব আপনি স্যার। অবশ্যই আমার পোস্টার নিচে রিঅ্যাক্ট দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা দেখতেছেন জিনিসগুলা, কারণ আমি পরবর্তীতে দিতে উৎসাহ বোধ করবো, ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। পরবর্তী ক্লাস তো আমার মতোই হচ্ছে, আমার যে যে সময় ক্লাস সময়টা ওভাবেই সেট আপ রাখেন আর কি। কারণ দেখা গেল যে এই আমার একটু ঝামেলা থাকে, ব্যস্ততা থাকে, আমার একদিন আগে জানাই দেই, ওই সময়ের সাথে আপনি একটু সেট আপ করে নিয়ে নিজেকে, ঠিক আছে। আর না দেখতে পারলে আপনি রেকর্ডটা দেখে নিন। নেক্সট তো ক্লাস। কালকে তো ক্লাস হবে না, কালকে ক্লাস হবে না, একটা পরীক্ষা দিতে হবে। যতটুকু পড়াইছি কবে দিব? শনিবারে নেন, শনিবারে একদিন সময় দেন আমাদের হাতে। রবিবারে পরীক্ষা দেন।
শনিবারটা সময় দিলাম, আপনারা 41 আদেশ, 21 আদেশ, 46, 47 বাদ দিয়ে বাকি সব করে ফেলবেন। ওটা সামনে কিছু দেখি। ঠিক আছে, মনির ভাই কিছু বলবেন? ভালো করে পড়েন, হ্যাঁ? স্যার ধারা আর ঠিক আদেশ আছে। কি একসঙ্গে পরীক্ষা নেবেন? হ্যাঁ, একসাথে তো। আচ্ছা ধারা আদেশ সব করতে হবে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তো ভালো থাকেন, হ্যাঁ? জি স্যার। থ্যাংক ইউ ওকে, স্যার। জি। আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। জি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। হুম। জ্বালা